শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM আপনাদের সকলকে শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে ২০২৫ চলে গেল, ২০২৬-এর আগমন। আপনাদের সকলকে এই নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আপনাদের নতুন বছরটি সাফল্য এবং নতুন নতুন অর্জনের মধ্যে কাটুক, এই প্রত্যাশায় শুরু করতে চাই ভোরবেলা। পুরো একটি সপ্তাহ পর নয়, এক বছর পর ২০২৫-এর পর ২০২৬-এ পদার্পণ করেছি আমরা। আপনাদের মাঝে ফিরে এলাম। তো আপনারা যারা জানেন যে প্রতি বৃহস্পতিবার মানেই ভূতবেলা, অবশ্যই এখন আমাদের ঘড়িতে সময় অনেক আসলে যেহেতু শীতকাল সবকিছু আসলে ওয়েদারের উপর নির্ভর করে, আমরা কিন্তু ঠিকই চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি। এছাড়া আপনারা আরও একটি মাধ্যমে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট www.radiosarabela.fm থেকে। তো প্রিয় লিসেনার, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার হাতে ভয়ঙ্কর কিছু মেইল আছে, যেহেতু বছরের প্রথম প্রোগ্রাম একটু স্পেশালভাবে সাজিয়েছি। তানভীর প্রধানের মেইল আছে এবং সেই সাথে আরও চমৎকার চমৎকার দুটি মেইল আছে আমার কাছে, এবং আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন। সব কিছু মিলে আজকে মনে হচ্ছে ভূতবেলা দারুণভাবে জমে উঠবে। বাইরে যেরকম কুয়াশা, আপনাদের কোন জায়গায় সবচেয়ে বেশি কুয়াশা এখন এই মুহূর্তে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, যেখান থেকে আমরা লাইভ করছি। তো যাই হোক, ভৌতিক গল্পে ফিরে আসি। আমার কাছে যে প্রথম মেইলটি রয়েছে, আপনিও চাইলে আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। তো আর কথা নয়, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমি সরাসরি চলে যাচ্ছি আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। রাতুল ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং অনেকেই জেগে বসে আছেন কখন ভূতবেলা শুরু হবে। এবং শেষ হয়ে গেল ২০২৫, নতুন প্রত্যাশা নিয়ে আরও একটি নতুন বছর আমাদের মাঝে এসে উপস্থিত। ২০২৬ আমাদের স্বপ্ন পূরণের বছর। আশা করছি ২০২৬ সবার জন্য সুসংবাদ নিয়ে আসবে। এই ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটা, আমি সেভাবেই আপনাদেরকে উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি তানভীর প্রধান। আমার বন্ধুর সাথে ঘটা যে ঘটনাটি, সেটি ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা, যা আমার বন্ধুর পুরো জীবনকে নষ্ট করে দিয়েছে। একটি বছর নষ্ট হয়ে গেছে এবং এই ঘটনাটি একটু বড়, তারপরও আমি ছোট করে লেখার চেষ্টা করছি। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল টাইপের, সবার সাথে খুব সহজেই মিশতে পারতাম। আমি যখন ডিপ্লোমা 5th সেমিস্টারে, তখন দেখতে মোটামুটি ভালো একটা মেয়ে আমাকে খুবই পছন্দ করত, কিন্তু ২-১ মাসের বেশি আমার সাথে আর বন্ধুত্ব টিকে রাখতে পারে না। ২০২০ সালের ডিসেম্বর মাস ২৬ তারিখ ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগে থেকেই বলছি, আমার সাথে কারো সম্পর্কই ২-১ মাসের বেশি থাকতো না, কিন্তু এবার তার সাথে ঠিক উল্টোটি হলো। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর অনেক ভালো লেগে যায়, শুরু হয়ে যায় কথা বলা, ভালো লাগা। আমি যখন যে পলিটেকনিকে পড়তাম সেটি ছিল একটা জেলায়, আর মেয়েটির বাসা ছিল অন্য আরেকটি জেলায়। এর মধ্যে আমার 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষ হবার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে তার পরিবারকে বলে, বিষয়টা আমিও আমার পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার সেটা মেনে নেয়নি। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। সে যাই হোক, সময় পেলে অন্য সময় বলবো। তো একবার এভাবেই 4 মাস কেটে যায় এবং 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার 1 মাস বাকি। হঠাৎ সে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি রংপুরে আছি, আমাকে নিয়ে যাও। আমি তখন 7-5 না ভেবে মেসের ছোট ভাইকে আর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই সেখানে। তাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসি। যেহেতু আমার পরিবার মেনে নিয়েছিল, তাই আমাদের বিয়েটা তারাই দিয়ে দেয়। ভালোভাবেই কাটছিল দিনকাল। এর মধ্যে আমার মা তার কাছে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারের লোকজনদেরকে আমাদের ঠিকানাটা দিয়ে দেয়।
তারপর দিন আমার বাসায় এসে তারা উপস্থিত। আমি তো দেখি পুরোই হতবাক। কি হলো? মায়ের কাছে জানলাম তারা নাকি আসছে। তারা আমাদেরকে দেখে খুব ক্ষিপ্ত, কারণ আমরা না জানিয়ে বিয়ে করেছি। অনেক জল্পনা কল্পনা শেষে যখন তারা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারলো না, তখন তারা খাওয়া দাওয়া করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলো। আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম? যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমি এখানে আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়ে যায়। প্রথম রোজার দিন মা আমাকে ফোন দিয়ে বলে তারা সব মেনে নিয়েছে। আমি ভাবি, যাক আলহামদুলিল্লাহ, বেশ ভালোই হলো। এবং তখন থেকেই তারা খুব ভালোভাবে আমাদের সাথে যোগাযোগ করত। 7ম রোজার দিন আমার মা আমাকে ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি আর তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলো, আচ্ছা তোকে আর তোর বাবাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। আচ্ছা, তোর পরীক্ষা শেষ হলে তোর বাবাকে এবং তোকে গিয়ে নিয়ে আসতে বলেছে। আমি আর না বলিনি। বাসায় না যাওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। পরে সবার জোরাজোরিতে তখন বলি, আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য যেন তারা তাকে নিয়ে যায়। এরপর তারা বিষয়টা মেনে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। মূল ঘটনাটা এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরেই আমাকে কোনো ফোন দেয়নি। আমি খুব চিন্তিত ছিলাম। দুপুরে আমি নিজে থেকেই ফোন দেই যে ঠিকঠাকভাবে তারা বাসায় পৌঁছেছে কিনা। সেটা বোঝার জন্য ফোন দেওয়ার পর আমি রীতিমতো শকড হয়ে যাই। কথা বলছি আমি আর আমার বউ, এবং সে আমাকে বলছে, তুই তো করে ব্যবহার করছে। আমাকে বলছে, তুই আমাকে আর কোনোদিন ফোন দিবি না। আচ্ছা, এভাবে বেশ কিছু কথা হয় এবং সে এগুলি কীভাবে বলতে পারলো আমি আসলে বুঝতে পারছিলাম না। এবার ফোনের ওপার থেকে আরও একটা কথা আসলো। কণ্ঠটা বুঝতে পারলাম তার মায়ের কণ্ঠ। তার মা বলছে, আমি তোমায় ছাড়বো না। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছ, এবার তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। এই বলে আমার ফোনটা কেটে দেয়। বাসায় আমি ফোন দিলাম। মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে যাচ্ছে না তাই বলে অপমান করেছে। আমি ভাবছি কি হচ্ছে এগুলো। এরপর মা বলল, তারা সোজা জানিয়ে দিয়েছে তারা আর এই বাসায় বউ আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করছিল না। আমি রাগে আর কোনো কথা বলি না। এরপর আমাদেরকে আমাদেরকে যে মেয়েটিকে পাঠানো হবে না সেটি বুঝতে পারি এবং ফোন রেখে শুয়ে পড়ি। আমি তখন কিছু ভাবতে পারছিলাম না। আমার মনে হয় এসব ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি এবং একটা সময় পর আমার কাছে মনে হচ্ছে আমার দরজায় যেন কেউ একজন টোকা দিল। তখন রাত হয়ে গেছে, অথচ দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। কিছুটা অবাক হলেও বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরে ভাবলাম মেসে তো কেউ নেই, আমি ছাড়া। রুমমেট তো পরীক্ষা দিতে চলে গেছে, আর যারা আছে তারা সবাই বাইরে। তারপর আবার ভাবলাম আমার মনের ভুল হয়তোবা মেসটা গ্রামের ভেতর হওয়ায় হয়তো কেউ মজা করছে। পরীক্ষা পরদিন তাই একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম না। শুয়ে শুয়ে পড়লাম, কিন্তু কখন যেন ঘুমিয়ে গেছে আমি জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে। এই কথা বলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না সেখানে। আমি খেয়াল করলাম যে আমার উপর ঝাঁপিয়ে পড়ল সে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়। পাশে আমার ছোট ভাই, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কেন? কিভাবে এলাম এখানে? বলে রাখি রাতুল ভাই, আমার মেস মালিক আমাকে খুবই পছন্দ করতেন। কোনোদিন আমাকে কোনো উচ্চস্বরে কথা বলতেন না। রাগ হওয়া বা জোর গলায় কোনো কথা বলেননি। কিন্তু সেদিন তিনি রাগান্বিত হলেন এবং বললেন, আমি জানি না কিছু, এবং নির্দেশনা দিলেন এখনই যেন আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীর প্রচণ্ড ব্যথা করছিল। আমি আমার বন্ধুকে বললাম, আমাকে রুমে নিয়ে চল। তারপর রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, 2 জন ছাড়া, আমার সেই 2 জন বন্ধু যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল। তারা আমাকে যেভাবে বলেছিল সেভাবেই বলছে। আমার বন্ধুরা বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে, তোর বউকে আন্টি নিয়ে গেছে,
আমাদের দুজনকে সেটা ফোন করে বলেছে। তো রুমমেট যখন পরীক্ষা দিয়ে এসে রুমে তোকে খুঁজে না পায়, তখন আমাকে ফোন দেয় এবং কারণ জানতে চায় আমি কোথায়, তুই কোথায়। তুই তো আমাদের সাথে যাসনি, তাছাড়া রুমের দরজা নাকি খোলা ছিল। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসার সমস্যার কথা, সবাই মন খারাপ করে এবং ওরাও ভাবে তুই হয়তো মন খারাপ করে কোথাও চলে গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে, বাগান, সমস্ত জায়গায় খুঁজি। তারপর সকাল 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মেস মালিকের কাছে গিয়ে আমরা তাকেও সব কিছু খুলে বলি এবং সবাই মিলে বেরিয়ে পড়ি। একটা সময় তোকে খুঁজতে খুঁজতে শহরের দিকে যাচ্ছিলাম এবং বাগান দিয়ে হঠাৎ করে কেউ একজন বলে উঠল, ওখানে কেউ একজন পড়ে আছে। এই চিৎকার শুনে আমরা দৌড়ে যাই সেখানে গিয়ে দেখি তোর চোখ একদম লাল, মুখ একেবারে ফ্যাকাশে হয়ে আছে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যাই এবং বলে আমার বন্ধু বলল, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আয়। আমি অবাক হয়ে বললাম, কোন পথে? তখন সে বলল, তুই যে নেশা করেছিস এটা আমরা বিশ্বাস করতে পারছি না, বাদ দে এসব। আমি এইসব কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো আমার সাথে? এটা কি সত্যি স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সবসময় কে যেন থাকে, এমন কিছু একটা ফিল করি। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। পরীক্ষা দিয়ে আসার পর আমার প্রচণ্ড খারাপ লাগতে থাকে। আমি কিছু করতে পারছিলাম না। তারপর দিন থেকে প্রতিদিন দুপুরে কেমন যেন করে আমি ঘুমিয়ে যেতাম, আর সেই স্বপ্নটা আমি দেখতাম। সেই একই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার ওপর। আমি কারোর সাথে কথা বলতাম না, 2টা পরীক্ষাও দেইনি। সবাই ভাবে আমি নেশা করেছি। এক পর্যায়ে মেসের মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে, কিন্তু মেস মালিক বলে, আমি এমন ছেলেকে মেসে রাখবো না যে নেশা করে। আমার মেসের নাম খারাপ হবে, আপনারা দয়া করে ওকে নিয়ে যান। বাবা মা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ আমাকে রাখতে চায় না, কারণ কলেজ সহ পুরো এলাকার সবাই জানতো আমি নেশা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় এলাম এবং আমার সাথে এমন হয় তারা বিশ্বাস করে না, আমার কথা তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করে দিয়েছি। কি একটা অবস্থা, বিশ্বাস করবে না রাতুল ভাই। আমি নিজে গিয়ে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার 4 দিন কিছু হয়নি। 5 দিনের দিন রাত্রেবেলা আমি ফোন চাপছিলাম। হঠাৎ করে আমার মনে হলো জানালা দিয়ে কিছু একটা ঢুকে পড়লো। তেমন কিছু না। আমি ভাবলাম আমার হয়তো বা মনের ভুল। হালকা জানালাটা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর মনে হলো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। আমি প্রচণ্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে দিই তৎক্ষণাৎ। যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, কাঁদছে। ভয়ে শীতল হয়ে যায়। আমি কি বলবো, কাকে ডাকবো কিছু বুঝতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি কান্না থামিয়ে হাসি শুরু করলো। মেয়েটি বলল, মরবি তুই, মরবি। আমি কি করব ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে শান্তি ফিরে এলো। মনে মনে তাকিয়ে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়ানো। মা বলল, তোর দাদি খুবই অসুস্থ, চল দেখে আসি। মায়ের এরকম চিন্তিত গলা শুনে আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই গেছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 বাজে। কিন্তু কোনো কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম। মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুর পাড়ের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিকে আবাদি জমি নেই, সব পুকুর। আমি মাকে ডাকতে ডাকতে পেছন দিকে যাচ্ছি। হঠাৎ করে আমার মা বাস ছেড়ে এসে থেমে গেল এবং বলল, দাদিকে দেখবি? এই কথা বলে বিকট একটা হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না কি হচ্ছে। আমি মাকে বলি, মা কি হয়েছে তোমার, এমন করছো কেন? মা তখন বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে চলে যাচ্ছি। এই কথা বলে হাসতে শুরু করে। আমি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা নয়, আমার দাদি। একটু পেছনে এসে দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে একটু পেছনে এসে দেখি আমার শাশুড়ি মাও সেখানে। তিনি আমার মাথায় হাত দিয়ে রেখেছেন।
আমি সেখানে বসে পড়ে কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে আর কেউ নেই। বাসার দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যে এমন ঘটনা ঘটলো, একটা বাসের উপর বসে আমার নাম ধরে কেউ একজন ডাকছে আমাকে। আমি ভয়ে শিউরে উঠলাম এবং অবয়বটি দেখতে এমন ছিল 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা, যার চুলগুলো মাটি পর্যন্ত লম্বা, সেই বাঁশ ঝাড়ের ওপর থেকে ঝুলে আছে মাটি পর্যন্ত, এবং কেমন যেন সাপের মতো পেঁচিয়ে আছে চুলগুলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে আমি আমার নিজের রুমে আবিষ্কার করি নিজেকে। আমি সবাইকে বলি আমার সাথে কি হয়েছে। সবাই শুনে বলে আমি নাকি বউয়ের জন্য পাগল হয়ে গেছি, আবল তাবল কথা বলছি। কিন্তু আমার মা কথাটা বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা এই কথা শুনে বিশ্বাস করে না। তিনি অনেক রাগারাগি করেন মাকে এবং বলে ওর শোনো কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এই কথা বলে এবং তারপর বাবা বলে বেশি পাগলামো করলে ওকে গেটে তালা চাবি দিয়ে রাখা হবে, তাহলে আর বাইরে যেতে পারবে না। 2 দিন পরে জ্ঞান ফিরলে বাবা সেটাও বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার প্রচণ্ড জ্বর। 1 সপ্তাহ পার হলেও আমার জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। আমার ওজন ধীরে ধীরে কমে যেতে থাকে, একেবারে রোগা হয়ে যায়। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীরে হাড় ছাড়া তেমন কিছু ছিল না। এগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিলেন, তার কাছে নিয়ে যায় আমার মা এবং চিকিৎসা করার জন্য। তিনি বলেন আগে কেন আসেনি। এরকম কথা শুনে আমাকে 2 দিন সময় দেয় উনি এবং বলেন যে 2 দিন পর জানাবো আমার সাথে কি হয়েছে। আমরা বাসায় চলে আসি। সেদিন আমার সাথে কি কি ঘটেছে আমার আর মনে নেই। চলেন আমার মা যেভাবে বলেছে সেভাবেই শুনি। সেদিন বাজার থেকে তোর চাচার কাছ থেকে নিয়ে আসি তোকে। তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায়। তোর রুমে তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে বাইরে বেরিয়ে আসতে যাবে। তখন নাকি তুই মোটা গলায় বলেছিলি, মারবি তো মরবো, আমি এমনিতেও মরবো, অমনিতেও মরবো। তারপর তোর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে এসে এসব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। আমি উঠে দেখি তোর বাবা বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তোর বাবা বলল, স্বপ্ন দেখলাম একটা, কে যেন বলছে তোর বড় ছেলেকে নিয়ে যাব, কেমন করে বাঁচাস আমি দেখে নেব। হতাশ হয়ে তোর বাবাকে বললাম, ঠিক এই স্বপ্নটা আমিও দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরাই ঠিক ছিলে, কালোর চাচার কাছে যাবে। আমি তখন বললাম, তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে। 2 দিন সময় চেয়েছিল সে। 2 দিন পর তোর বাবা আর আমি তোকে নিয়ে তোর চাচার বাসায় যাই, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ করে একটা হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি চল, আমার কেউ কিছুই করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তোর চাচা বলে তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে কিভাবে করেছে সেটা কেউ বলতে পারবে না। সে আর কিছু করতেও পারবে না, কারণ সে যতটুকু জানে তা দিয়ে সেটার সাথে পেরে ওঠা সম্ভব নয়। তোর বাবা হতাশ হয়ে বলে, তাহলে কি কোনো উপায় নেই? তোর চাচা বলল, একজন কবিরাজকে সে চেনে, কিন্তু তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেন। এই কথা বলে তিনি বলেন যে তুই পাশের রুম থেকে হাসছিস। এই কথা বলে আচ্ছা এই কথা বলার পরে দেখি তুই পাশের রুম থেকে হাসছিস আর বলছিস, চল, কোথায় নিয়ে যাবি। এর মধ্যে তোর চাচার গলা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতে তুই একেবারে থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে খুব দ্রুত চলে যাই সেই কবিরাজের বাসায়। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়েছি অনেক আগে, কিন্তু তোর চাচাকে দেখে তোর দাদার নাম শোনার পর সাথে সাথে তিনি বলেন, আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সবকিছু খুলে বলে আর বলে তোর জিন বলেছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে, কিন্তু ওর এত বেশি শক্তি সে জানতে পারেনি। তখন কবিরাজ বলল, একটু বসো তোমরা, আমি আসছি। 10 মিনিট পর কবিরাজ এসে বলল, তোমার ছেলে যে মেয়েটাকে বিয়ে করেছে, আচ্ছা তোমার ছেলে কি কোনো একটা মেয়েকে বিয়ে করেছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে, ওরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলছে, তোর কিছু মনে নেই? ডিভোর্স পেপারের খবর তুই জানিস না? মা আবার কথা বলা শুরু করলো। কবিরাজ তখন বলল, হ্যাঁ সব জানি, আমি ওর ওপর সত্যি কালো জাদু করা হয়েছে
এবং এটা কে করেছে সেটাও জানি। অনেক খারাপভাবে অনেক খারাপভাবে কেউ একজন কালো জাদু করেছে। আমি তখন বললাম যে কে করেছে এই কাজ? আচ্ছা, কবিরাজ তখন বললেন এখনো জানতে পারেনি, তবে জেনে যাবে। ওর ওপর কালো জাদু করা হয়েছে, তাতে দুটো খাসি বলি দিয়ে করা হয়েছে। একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে ওকে মেরে ফেলার জন্য এসব করা হয়েছে। আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথা চুল, শ্মশানের মাটি আর ওর ব্যবহৃত একটি জামা। এগুলো এক জায়গায় করে ওকে মেরে ফেলার জন্য এই কাজগুলো করা হয়েছে। খাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখে তোমাদের বাসায় যাব। আর 2টি তাবিজ দিয়ে বলে এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দিও, আর একটা দরজার সামনে রাখবে। আমি তখন বলি ঠিক আছে, কিন্তু এই কাজটা করেছে কে? আমার ছেলের মাথার চুল আর জামা পেল কোথায়? তখন কবিরাজ বলে 6 তারিখে সব জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু আমরা একটা ভুল করে ফেলি। সেটি হলো তাবিজ একটা হারিয়ে ফেলি। একটা তাবিজ নিজেই তোর হাতে পরিয়ে দিয়েছিল, তাই ওটা তোর কাছে ছিল। আর তোর চাচাও বলে আচ্ছা সাথে তো তাবিজ আছে, তাই আর কিছু হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকাতে তুই আর কোনো কথা বলিস নি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে তুই বিকট একটা হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। তুই কিচ্ছু করতে পারবি না আমার, যা যা, তোরা যে কোনো কাজ কর, আমার কোনো সমস্যা করতে পারবি না। এই কথা বলে সে নাকি কিন্তু দ্বিতীয় তাবিজের কথা আমাদের মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবে খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় ক্ষতি হয়ে যাবে। দুপুরে তোর রুমে গিয়ে দেখি বিষের গন্ধে পুরো রুমে ঢোকা যাচ্ছে না। তোকে বলছিলাম কি করছিস তুই? তুই মোটা গলায় বললি বিষ খেয়েছি, খাবি? বলছিলাম না। এই কথা বলে আবার হাসতে শুরু করলি। আমি চিৎকার করায় সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ তোর সাথে পেরে উঠছিল না। অবশেষে আল্লাহর রহমতে 25 থেকে 30 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তাদেরকে তারা ধরাধরি করে তোকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়। এরপর তোকে ওয়াশ করা হয়। তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি। এরপর একাই বাসায় চলে এসেছিস, কিন্তু পরদিন সকাল থেকে এমন ঝাঁকুনি শুরু হয়। তোকে মেডিকেলে ভর্তি করানো হয়। তোকে নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। ডাক্তাররাও একটা ভালো খবর দিতে পারছিল না কি হয়েছে এবং ভালো হবি কিনা। আশেপাশের মানুষও সবাই ভয় পেত তোর বাবার মুখে। এবং তোর বিভিন্ন ঘটনা জানার পরে এলাকার কেউ তোর কোনো খোঁজ খবর করতে আসেনি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সবকিছু খুলে বলে এবং কবিরাজ অনেক বকা দেয় যে বলেছিলাম না দেখে রাখতে, আমার কথা শোনেন নাই, তাবিজও হারিয়ে ফেলেছেন। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করেন। চাচা কবিরাজের কাছে গিয়ে আবারও 2টা তাবিজ নিয়ে আসেন এবং বলে আগে যেটা হাতে দিয়েছে ওটা খুলে দিতে হবে আর ওটা পুড়িয়ে দিতে হবে, একটা বালিশের নিচে রাখতে হবে। আর এটা তুই কোনো রকম যাতে করে উদ্ভট আচরণ করিসনি, কারোর সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারোর সাথে তখনও ভালো মন্দ কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, কবিরাজ তুই সুস্থ হওয়ার 5 দিন পরে সেই কবিরাজ আসে, অর্থাৎ 23 নভেম্বর। তিনি তখন তোর রুমে ঢোকে এবং তোকে আনতে বলে। তোকে একটা গোল বৃত্তের মধ্যে আসনে বসানো হয়। তিনি বলেন 1 ঘন্টা আমি ওকে আটকে রাখতে পারবো। এর মধ্যে জোড়া খাসি একদমে কিনে নিয়ে আসতে হবে, আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা মিষ্টি আর কাফনের কাপড় এসব ব্যবস্থা করতে গেলেন এবং তোর মামা সেদিন আসে এবং সেদিন তোর মামা বের হয়ে খাসি কিনতে যায়। এর মধ্যে কবিরাজ চাচা বলে তোর পেছনে আমাকে একটা সাইড করে বসতে। তারপর তোর উপরে যে জিনটাকে হাজির করা হয় জিজ্ঞেস করে তুই তারপর ওই ছেলের উপরে জিন হাজির করা হয়। সেই কবিরাজ তাকে জিজ্ঞাসা করে তুই এই ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছিস কিনা এবং কেন এর ক্ষতি করছিস। তখন একটা মেয়েলি কণ্ঠে বলে তুই আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না এখান থেকে। তখন কবিরাজ বলে তুইও যাবি এবং সব বলবিও। এই বলে ব্যাগ থেকে জমজম কোপের পানি বের করা হয়। কি যেন পরে ছিটিয়ে দেয় ওর ওপরে, বেশিক্ষণ আটকাতে পারবি না আমাকে। তখন তখন বলে যে তুই বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি এখান থেকে বের হলে কি হবে জানিস। তখন কবিরাজ আবারও পানি ছিটিয়ে দেয়, বলে বের হ, আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমার মুখ থেকে কিন্তু তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ কোনোভাবে বলাতে পারছিল না। এর মধ্যে আমার মামা এবং বাবা এসে পড়ে। মোটামুটি 40 মিনিট সময় লেগেছিল। এরপর তারা সেই চাচাকে ইশারা করে
তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় এবং সব কিছু কিছু অংশ কেটে তোর চোখ বেঁধে দেয়, আর খাসিটা তোর সামনে রেখে দেয় এবং বাকি কাফনের অংশে তোর নাম আর কি যেন লিখে খাসির উপর দিয়ে দেয়। তারপর তুই যেন একদম ছোড়াছুড়ি শুরু করে দিলি। এর মধ্যে তোর চাচা এক কোপে কাফনে মরানো সেই খাসির গলা কেটে দেয়, আর তুই হাসতে হাসতে টলে পড়ে যাস এবং সেই সাথে কবিরাজের সাথে তোকে আচ্ছা তুই পড়ে যাস এবং পড়ে যাওয়ার পরে সেই কবিরাজ তোকে বৃত্তর মধ্যে তুলে বসায় এবং তোকে রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। এবং জিন ওই বৃত্তের মধ্যে এই খাসিটির ভেতর বন্দি রয়েছে, আর কোনো সমস্যা নেই। এরপর তোকে রুমে রেখে আসলাম। কবিরাজ বোতলের মুখ আটকে বলল, জিনটি এখানে বন্দি রয়েছে, এখন তোমরা মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? আমার মা বলছে, আচ্ছা কবিরাজের কাছে জানতে চায় কে এই কাজ করেছে। তিনি বললেন, জানতে চাইছেন? বলবো। এই কাজের আগে আগে রুমের লাইটগুলো বন্ধ করুন, আর কেউ যেন এই রুমে প্রবেশ করতে না পারে। আর কেউ যদি প্রবেশ করে আগে সালাম দেবেন, তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞাসা করবেন কে এই কাজ করেছে। কবিরাজ যেন কি যেন পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরিত একজন লোক রুমে প্রবেশ করলো। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তার 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞাসা করলেন, আমার ছেলের সাথে এই নিষ্ঠুর কাজটা কে করেছে? আমরা সবাই হতবাক হয়ে গেলাম, মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? তোর বাবা আবার জিজ্ঞাসা করলো, তাহলে আমার ছেলের চুল এবং জামা পেল কিভাবে? তখন তিনি বললেন, তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত। ওর মা পুরো নিজের বশে নিয়ে ফেলেছে মেয়েটিকে। সত্যি মেয়েটি তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামা চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল যা সব ওই মেয়েটির মা ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে এই কাজটি খুব সহজে করাও গিয়েছে। ছেলের কাছেও মেয়েটির চুল আছে। ছেলের মানিব্যাগে জিনটি তোর ছেলেকে মারার জন্য ওই মেয়ের রূপ নিয়ে আসতো এবং লোকটি নিমিষেই এসব কথা বলে হারিয়ে যায়। তখন ওই কবিরাজ বলে, এটা জিন ছিল যেটা কবিরাজের সাথে থাকে। এটা শোনার পর সবাই যেন চুপ হয়ে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কবিরাজ কাজ শেষ করে তাকে একটা তাবিজ দেয় আর 2 মাস গরুর মাংস খেতে বারণ করে। তাকে হাদিয়ে দিতে গেলে তিনি মুচকে হেসে দিয়ে বলে, লাগবে না, আমি কাজটা করতাম না, বাদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বন্ধুর নাতি এজন্যই করেছে। এ বলে কবিরাজ চলে যায় এবং তোকে দেখে রাখতে বলে। মায়ের মুখে এগুলো শুনে আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু কথাগুলো কিন্তু আচ্ছা ওকে ফাইন। এরপরে উনি ঘটনাটি শেষ করেছেন। এই ছিল তানভীর প্রধানের পাঠানো প্রথম মেইল। ঘটনাটি বেশ লম্বা ছিল এবং লেখাগুলো বেশ অগোছালো ছিল, আপনারা শুনে বুঝতে পেরেছেন। আমার পড়তে খুব সমস্যা হয়েছে। তো প্রিয় লিসেনার, এই মুহূর্তে কে কোথা থেকে শুনছেন আমাদেরকে জানাতে পারেন, এবং আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। অলরেডি আমরা লাইভ করছি, সেখানে দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে দেখছেন। আমি তাদের কথাবার্তাগুলো চলে যেতে চাই এবং দেখতে চাই কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনার কাছে যদি এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, আপনি যদি চান আমাদের সাথে শেয়ার করতে এবং আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো যাই হোক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে আরাফাত ছিলেন, যে কুপতলা থেকে আমাদের সাথে আছেন। আমি বালুয়া বাজার থেকে দেখছি। মাসুদ লিখেছিলেন আমাদেরকে এলেক্স লিমন, আগে বাটন ফোনে শুনতেন উনি, এখন আমাদেরকে দেখছেন। জয় সরকার লিখেছেন যে বিপিএল দেখছি এবং ভূতবেলা শুনছি। ছিলেন আমাদের সাথে আরএক্স রাকিব, উনি লিখেছেন যে ফুলবাড়ি থেকে শুনছি। আমাদের সাথে ছিলেন শরীর হিম করার মতো ঘটনা, লিখেছিলেন বিষাক্ত মন। খন্দকার মেহেদী হাসান মানু ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে সজীব মিয়া রামচন্দ্রপুর থেকে শুনছি। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে। তানভীর প্রধান লিখেছেন, আচ্ছা তানভীর প্রধানকে অনেক অনেক ধন্যবাদ ওনার চমৎকার এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। জয় সরকার লিখেছিলেন আরও মোহাম্মদ সোয়াইব ইসলাম, ঘটনাটা অসম্ভব ভয়ের ছিল। আমাদের সাথে ছিলেন সোয়াইব ইসলাম, মেইলটা ভালো ছিল। আরও লিখেছিলেন হাসানুর আহমেদ নিলয়, দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন
আচ্ছা, মাহিম হোসেন মুক্ত, ভালো আছেন অনেকদিন। আচ্ছা আচ্ছা, অনেক ভালো হচ্ছে অনুষ্ঠান। জান্নাত বাপ্পি লিখেছেন যে আজকে প্রথম কমেন্ট করে গেলাম, বরাবরের মতো সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে মমিনুল ইসলাম, ঢাকা থেকে আমাদেরকে শুনছেন খন্দকার মেহেদী হাসান মানু। শুভকামনা আপনার জন্য। আমাদের সাথে ছিলেন ফারিয়াস আহমেদ রিজভি, অনলাইনে শোনা যাচ্ছে না। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এস এ শফিক মোসাব্বির ভাইয়া, উদাখালী থেকে দেখছি আপনাদেরকে। আরিফুল ইসলাম প্রিয়ন্ত ছিলেন আমাদের সাথে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে শুভেচ্ছা রইল। মাকসুদুর রহমান লিখেছেন আমাদেরকে অ্যাকোয়ারেস্টেড পাড়া থেকে। লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাল মানিক ভাই। লিখেছিলেন আমাদেরকে রোস্তম আহমেদ রঞ্জু, উনি লিখেছেন যে সিলেট চার খাই বাজার থেকে যুক্ত হয়েছে, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। সিলেট অনেক সুন্দর জায়গা। যদি ভৌতিক কোনো ঘটনা জানা থাকে আপনার, আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। আমাদের সাথে ছিলেন সাকিব আহনান সাবিত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা দুজন শুনছি গাইবান্ধা খন্দকার মোড়, আমি এবং আমার ছোট ভাই আয়ুব সাথে আছি, চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছেন যে ভয় লাগেনি, আসলে গল্পটা ভালো ছিল। লিখেছিলেন ইসরাত জাহান, রামচন্দ্রপুর থেকে আমাদেরকে সজীব মিয়া শুনছিলেন। আমাদের সাথে ছিলেন সালেহিন মুস্তাকিম, আদর্শ কলেজ থেকে দেখছিলেন আমাদেরকে। কারেন্ট না থাকায় দেরিতে যুক্ত হয়ে গেলাম, সাথে আছি, চালিয়ে যান। আবারও নতুন বছরের শুভেচ্ছা। সাদাফাল মুতাসিম সামি লিখেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা। সাকিব আহনান সাবিত লিখেছিলেন আমাদেরকে, সেই সাথে আরও অনেকেই শুনছিলেন। যাই হোক, আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আরও দুটি মেইল রয়েছে, আমি সেই মেইলগুলোতেও যাব, বাট এই মুহূর্তে আমি চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন আমার খুব পছন্দের একজন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার ভাই। হ্যাপি নিউ ইয়ার। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। সেই সাথে ধন্যবাদ জানাতেছি যে আজকে হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনে রেডিও সারেবেলায় আসতে পেরে রাতুল ভাইয়া, শাহাদুল ভাইয়া, কৃষ্ণকমল দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, ওকে, সর্বোপরি আপনাকে স্বাগত নতুন বছরের। আর এই মুহূর্তে আমরা যেহেতু একটা ভৌতিক পরিবেশে আছি, খুব বেশি কথা না বাড়াই, আমরা কোন ঘটনা শুনবো আজকে আপনার থেকে? আজকে একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই আছে। জি, ভাই এখন হচ্ছে সৌদি আরবে আছে। সৌদি আরবে আছেন, আচ্ছা। ভাইয়ের বাসা হলো উদাখালী ইউনিয়ন। জি। ভাই হচ্ছে 2023 সালে সৌদি আরবে যায় আর কি। ওকে। ভাইয়ের নাম হচ্ছে সম্রাট সাগর। ভাই রেডিও সারাবেলাতে সবসময় কমেন্টও করে। জি। ভাই হচ্ছে মানে ড্রাইভিং করে। তা ভাই যখন 2023 সালে যখন যায়, ড্রাইভিং যখন করে, তখন যে চাকরিটা পাইছিল আর কি, উনি হচ্ছে নার্স আর হচ্ছে ডাক্তারদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া আসা করতো। আচ্ছা। তা উনি হচ্ছে ওই চাকরি করে। তা ওনার সাথেও একজন ডাক্তার আছে, ওই যে ড্রাইভার আছে আর কি, অস্ট্রেলিয়ান প্রবাসী। তা হঠাৎ একদিন কি হয়েছে যে উনি হচ্ছে ছুটিতে গেছে। তা এখন সম্রাট সাগরকে এখন ডাকা হয়েছে আর কি, যে তোমাকে একজন অসুস্থ রুগী আছে, তোমাকে আজকে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে। তা যেহেতু সম্রাট সাগর ওই যে ডক্টর নার্সদেরকে নিয়ে যায়, তো এখন সম্রাট সাগর এখন বলতেছে যে তোমাকে একাই নিয়ে যাওয়া লাগবে। আর সম্রাট সাগর বাধ্য হয়ে আর কি যে রুগীকে নিয়ে যাওয়ার জন্য উনি অ্যাম্বুলেন্সে, মানে উনি যখন আসি দেখে যে অ্যাম্বুলেন্সে রুগী ছিল, উনি হয়তো বা চেক করে নাই। তা উনি ওনার মতো করে হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি। আর আপনি একটা বিষয় জানবেন যে সৌদি আরবের বেশিরভাগ যে জায়গাগুলো, এগুলো হচ্ছে মরুভূমির জায়গা। জি। তা সম্রাট সাগর ড্রাইভিং করে যাচ্ছে। তা মরুভূমির ওইদিকে যখন গেছে, তা তখন বলে উনি একটু লক্ষ্য করতেছে যে পিছনের দিকে যে রুগী আছে, মানে গাড়িটা একটু মানে ঝাঁকুনি দিচ্ছে আর কি। উনি অনুভব করতেছে যে কিরে, অসুস্থ মানুষ আমি নিয়ে যাচ্ছি, তা উনি অসুস্থ হলে যেভাবে ঝাঁকুনি দেওয়ার কথা, অস্বাভাবিক ঝাঁকুনি হচ্ছে। তো ওনার কেন জানি একটু সন্দেহ হলো, যে একটু দেখি, একটু কথা বলি যে উনি এরকম ঝাঁকুনি কেন দিচ্ছে, আমার তো একটু সমস্যা হচ্ছে। তারপরে উনি কথা বলে সামন থেকে, তো উনি কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো উনি মনে করছে যে এমনি মনে হয়তো বা নামাজের রাস্তা, মরুভূমির রাস্তা, হয়তো বা এমনিতে এরকম হচ্ছে। উনি ওনার মতো করে আবার ড্রাইভ করতেছে। আচ্ছা। তা আবার কিছু দূর যাওয়ার পরে দেখে যে না, ঝাঁকুনি আরো বেড়ে গেছে। তা উনি তো এখন একটু ভয়ের মধ্যে পড়ে গেছে।
জি। যে মরুভূমির রাস্তা কেউ নাই। এর আগে একটু ঝাঁকুনি দিল, তখন মনে করলাম যে কিছু না, কিন্তু এখন তো আর বেশি ঝাঁকুনি দিচ্ছে আর কি। আচ্ছা। তা উনি গাড়িটা একটু স্লো করছে, স্লো করার কিছুক্ষণ পরে দেখে যে ওনার একটা টায়ার আর কি পাংচার হয়ে গেছে। তো ওনার তো ভয়টা আরো বেড়ে গেল যে কি রে, ঝাঁকুনি দিচ্ছে, আবার হচ্ছে কিছুক্ষণ আসার পরে আবার আমার টায়ার পাংচার হয়ে গেল। তখন উনি হলো কর্তৃপক্ষকে কল দিছে যে আমার তো আমি অমুক জায়গায় আছি, আমার তো গাড়ির পাংচার হয়েছে। তো তখন ওনার কাছে একটা টায়ার ছিল আর কি। তারপরে উনি এটা নিজে ঠিক করছে আর কি, কর্তৃপক্ষ জানানোর পর উনি ঠিক করছে। জি। ঠিক করার পর উনি আবার যাচ্ছে। তা আবার যাওয়ার কিছুক্ষণ পর আবার ওই যে ঝাঁকুনি বেড়ে গেছে। তো ওনার তো ভয় বেড়ে গেছে যে এটা তো স্বাভাবিক কিছু নয়, রাইট। কারণ এরকম করে যাইতে যাইতে আবার আর একটা চাকা আর কি পাংচার হয়ে গেছে। ওনার তো খটকা লাগিয়ে গেছে যে আমি তো ড্রাইভিং করি অনেক দিন থেকে, কোনোদিন তো এইরকম পরপর দুইটি চাকা কোনোদিন পাংচার হয় নাই। তা ওনার ভিতরে ভয় কাজ করছে। এখন ওনার যে সমস্যাটা হয়েছে যে গাড়িতে কিন্তু দেখবেন ভাইয়া সবসময় একটা চাকা থাকে আর কি, মানে রিজার্ভে থাকে আর কি। তা উনি এখন ফোন দিছে যে এর আগে যে চাকাটা পাংচার হয়ে গেছিল, আমি তো ওটা ঠিক করছি, এখন তো আমার কাছে আর কোনো চাকা নেই, আমি তো আসলে আর যাইতে পারতেছি না। তাও তখন কর্তৃপক্ষ বলছে যে তুমি তোমার লোকেশন বলো, আমি চাকা নিয়ে লোক পাঠিয়ে দিতেছি। তা এখন উনি লোকেশন বলছে, উনি গাড়ি থেকে বের হয়ে উনি মোবাইলটা ফেসবুক চালাতেছে আর কি। জি। তারপরে যখন ফেসবুক চালায়, তারপরে দেখে যে না, মানে ঝাঁকুনি আবার বেড়ে গেছে, মনে হয় গাড়ি মানে জোরে জোরে দুলতেছে। তা উনি তখন ভিতরে মানে ওই যে তারপর বলছে চাচা আপনার কি সমস্যা, আপনি এরকম করতেছেন কেন? তারপরে উনি ওই যে ঝাঁকুনি যখন বেড়ে গেছে, উনি যখন ওখানে গেছে যা দেখে যে চাচা কোনো কিছুই বলে না আর কি। তা ওনার তো তখন ভয়টা বেড়ে গেছে। তা ভয় তখন উনি ভয়তে উনি আর ওইদিকে যাচ্ছে না আর কি, উনি ওখান থেকে মানে ব্যাক করছে আর কি, যে উনি যেহেতু কোনো কথা বলতেছে না। এখন কর্তৃপক্ষ বললো যে ওখানে একজন রুগী আছে, তো উনি তো কথা উনি যে খুলবে, খোলারও সাহস পাচ্ছে না আর কি। আচ্ছা। তারপরে একটু পরে উনি ওখান থেকে একটু সরিয়ে আসছে, আসার পরে উনি তখন আবার যে সিটে বসবে, তা বসার পর তখন মনে গাড়ি টলকাটলকি শুরু হয়ে গেছে আর কি, মানে বেশি শুরু হয়ে গেছে। তারপরে উনি আবার বার হয়ে আসছে, আসার পরে উনি একবারে ওখানে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়েছিল আর কি ভাই। তারপরে কর্তৃপক্ষ আসছে আচ্ছা লোকেশন অনুযায়ী, তা আসি দেখে যে সম্রাট সাগর একদম মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে ওনাকে বলা হয়েছে যে আসলে এখানে কি হয়েছিল আর কি তোমার সাথে। তা উনি বলে যে এই ঘটনা। তারপরে উনি যখন পানি টানি দিছে, ভালো হয়েছে। তারপরে ওনাকে সঙ্গে করে নিয়ে আর কি ওই যে গন্তব্যস্থানে যখন উনি যায়, তা গিয়ে দেখে যে পিছনে কোনো চাচা ছিল না, ওটা একটা লাশ ছিল আর কি। পেছনে কেউ ছিল না, কিন্তু ওটা একটা লাশ ছিল। তখন তো সম্রাট সাগরের মানে ভয়টা আরো বেশি হয়ে যায়। তখন রাত আনুমানিক 11টা থেকে 12টা হবে। তো এখন উনি যখন লাশটা নামে নেওয়ার পরে এখন সম্রাট সাগর থেকে আবার ব্যাক করে আসতে হবে। তো উনি আর সাহস পাচ্ছেন আর কি ভাইয়া, যে আচ্ছা আমি যে এই রাস্তাটা মরুভূমির রাস্তাটা একা একা আসলাম, ওনারা আমাকে বললো যে রুগী আছে, কিন্তু ওটা তো কোনো রুগী ছিল না, ওটা একটা লাশ ছিল। এখন আমি এই মরুভূমির রাস্তা দিয়ে আমি আবার কিভাবে যাব? তারপরে উনি ওই রাস্তা দিয়ে আসতে, তা মাঝখানে উনি একজনকে পায়, তার বাসা পাকিস্তানে। তারপরে ওনার কাছে লিপ চাইছে আর কি। তা সম্রাট সাগরের ভিতরে এখন একটা মানে সাহস শিখেছে যে কিসের লিপ, আমার তো জীবন মরণ বাঁচা নিয়ে প্রশ্ন। তা ওনাকে বলে যে হ্যাঁ আপনি আসেন, সমস্যা নেই, আমি আপনার সঙ্গে করে যাব। তারপরে যখন উনি ওনাকে নিয়ে যাওয়ার পরে সম্রাট সাগর কম করে 10 থেকে 12 দিন একদম জ্বরে একদম অসুস্থ হয়ে গেছিল আর কি। আসলে রিয়াল যে ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো হয়তো একটু ভয়ের কম হয়, কিন্তু এটা সম্রাট সাগর বলছে যে আমি যে এত পরিমাণ ভয় পাইছি, এটা যদি আর কারোর সাথে হইতো তাহলে সে আর প্রবাসে থাকতো না। মানে উনি বলছে যে একটা লাশ যে এত ঝাঁকুনি দিতে পারে, আর পাংচার যে হওয়ার ব্যাপারটা, উনি ওখানে সেন্সলেস হয়ে গেছিল। এমনকি যখন উনি ব্যাক করে আসে, উনি বাড়িতে যাওয়ার পরে
উনি 10-12 দিন জ্বরে একদম অসুস্থ হয়ে গেছিল আর কি ভাইয়া। এটাই ছিল আচ্ছা। সম্রাট সাগরের কাছে থেকে শোনা গল্প আর কি আমার। ওকে, ঠিক আছে, আমরা ভাইয়ের কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমরা আসলে দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি? আপনারা যদি চান আরও ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে জানা আছে, আপনি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। প্রিয় লিসেনার, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে শাহাদুল আসতে চলেছে। আমরা শাহাদুলের কাছে নতুন বছরে একটা ঘটনা শুনবো এবং তারপরে চলে যাব আমরা, আমাদের পাশে মানিক ভাই আছেন এবং আরও কিছু মেইল রয়েছে সেই মেইলগুলোতে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে সালেহিন মুস্তাকিম ছিলেন আমাদের সাথে। ভাইয়া, আচ্ছা, খুব ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে এমডি মাহাদি হাসান, লিখেছেন, হাই ভাইয়া কেমন আছেন? আমি শুনছি কুমারপাড়া নানু বাড়ি থেকে, অনেক ভালো লাগছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছে। মাসুদ লিখেছেন, আমার কাছে অনেক ঘটনা ঘটেছে, ঘটনা আছে। আচ্ছা, ওকে। লিখেছেন রাসেল ভাইয়া, ওকে ফাইন। বৃষ্টি আক্তার লিখেছেন যে ভালো লাগছে, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে সালেহিন মুস্তাকিম আবারও, আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে মাজিদুল ইসলাম বাদিয়াখালী থেকে শুনছেন আমাদেরকে। নয়ন সরকার ভাই লিখেছেন যে অতিথির ঘটনাটা অনেক ভয়ানক ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, শুভ নববর্ষ লিখেছেন একজন ভাই, মোহাম্মদ শামীম। আচ্ছা, শুভ নববর্ষ বাংলা নতুন বর্ষকে বলা হয় এবং যেহেতু এটা খ্রিস্টাব্দ আসলে ইংরেজি বর্ষ, সেক্ষেত্রে শুভ নববর্ষ না বলাটাই আর কি ঠিক বলে আমার মনে হয়। চুয়াডাঙ্গা জেলা থেকে উনি লাইভ দেখছেন, যাই হোক অনেক দূর থেকে দেখছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ছিলেন আমাদের সাথে হাসানুর আহমেদ নিলয়, লিখেছিলেন যে ঘটনাটা অনেক চমৎকার ছিল। লিখেছিলেন আমাদেরকে সাকিব আহনান সাবিত, ভাইয়া ছোট ভাই আয়ুব এবং তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, সেগুলো সারাবেলায় সরাসরি গিয়ে বলতে চাই এবং কিভাবে বলবে একটু জানাবেন। আচ্ছা, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এই মুহূর্তে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465, অথবা আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। এলেক্স লিমন ছিলেন আমাদের সাথে, যে খুব ভালো লাগছে। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে, প্রথম মেইলটা ভয়ানক ছিল, লিখেছিলেন যে ফিরোজ, আচ্ছা, অনেক ভয়ঙ্কর ছিল এই ঘটনাটি। রাকিব লিখেছিলেন আমাদেরকে ঘটনাটি শুনে ভয় লাগছে। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মোকসেদুল ইসলাম সাভার থেকে আমি দেখছি। লিখেছিলেন আমাদেরকে রওশন ভাই, আচ্ছা, রওশন ভাই উনি লিখেছেন গুড। ছিলেন আমাদের সাথে বৃষ্টি আক্তার, আমি হাসিব প্রথম কমেন্ট করলাম, খুব ভয় লাগছে। ছিলেন আমাদের সাথে আচ্ছা, ইয়াজি নাকি ইয়াজি যে ওনার স্পেলিংটি আমি আসলে প্রনাউন্স করতে পারছি না। লিখেছিলেন আমাদেরকে শামীম, উনিও চুয়াডাঙ্গা থেকে দেখছেন আমাদেরকে। লিখেছিলেন এমডি আলিফ, উনি বালাসি থেকে দেখছেন আমাদেরকে, অনেক ভালো লাগছে উনি জানিয়েছেন। আচ্ছা, লিখেছিলেন ইলিয়াস শেখ, আপনার কণ্ঠ, আচ্ছা, রাসেল ভাইয়ের কণ্ঠ একরকম, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা এমডি বরকতুল্লাহ, অনেক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা জানি উনি এমনটি লিখেছিলেন আমাদেরকে। অবশ্যই আপনাকে ওয়েলকাম। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে ফোন করতে পারেন আমাদেরকে 01713484465। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই এবং সেই সাথে আরও অনেকেই লিখেছিলেন। তো আমরা এই মুহূর্তে চলে যেতে চাই শাহাদুলের কাছে আমরা ঘটনা শুনবো। তো আপনাদের কাছে যদি চমৎকার কিছু ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনার জানা কোনো ভৌতিক ঘটনা যেটি আপনি শুনেছেন অথবা আপনার সাথে ঘটেছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমরা দেখা যায় আমাদের ছোটোবেলায় যেরকম হয়ে থাকে যে ভৌতিক ঘটনাগুলো আমরা আমাদের দাদা দাদি, বাবা মা, আবার আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে আমরা শুনে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের মনে দাগ কেটে থাকে। তো এরকমই কিছু ঘটনা আমারও জানা আছে। যেমন আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে সংগ্রহ করা গত সপ্তাহের একটি ঘটনা। সেই ঘটনাটি ছিল এরকম, আপনারা হয়তোবা যারা গাইবান্ধায় বসবাস করেন, গাইবান্ধায় আছেন দীর্ঘ 10 থেকে 15 বছর, তারা হয়তোবা জানবেন যে 2010 সালের পরে সম্ভবত গাইবান্ধা জেলা স্টেডিয়ামে একটা সার্কাসের আয়োজন করা হয়েছিল। আমি তখন খুবই ছোট এবং সেই সময়েরই ঘটনা এটা। আমার ফ্রেন্ড, ওর বাসা যাই হোক গাইবান্ধার খুব পরিচিত একটা জায়গায়। আমার ফ্রেন্ড এবং ওর বাবা মা রাত্রেবেলা সেই স্টেডিয়ামে যায় সেই সার্কাস দেখতে।
সেখান থেকে তারা ফিরতে ফিরতে আনুমানিক রাত 9:30 10টা এরকম পার হয়ে যায়। তখন স্টেডিয়ামের ও পাশটা ছিল, আচ্ছা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এটিআই এর আশেপাশে তাদের বাসা। তো এই জায়গাটা আসলে তারা ওই সময়টাতে রাস্তাটা খুবই খারাপ ছিল, যেমন এখন যেরকম পাকা রোড, সে সময় আসলে রোডটা পাকা ছিল না, অনেক ভাঙাচোরা ছিল। তো তারা কোনো রিক্সা পায়নি, 3 জন হেঁটে আসছেন। পাশে আপনারা জানেন রেল লাইন আছে এবং লেকগুলো আছে, অর্থাৎ খালি জমিগুলো আমরা যেগুলো দেখি। তারা বাবা মা সহ আমার ফ্রেন্ড হেঁটে আসছে। একটা সময় কিছু দূর হাঁটার পরে আমার ফ্রেন্ডের বাবা, উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বলেন, তোমরা আগাতে থাকো মা ছেলে, আমি আসছি। এই কথা বলে উনি বাম পাশে একটা খালি জায়গার মতো আছে, সেখানে উনি চলে যান এবং পাশে একটা পুকুরও ছিল, সেই জায়গাটাতে যান। এবং সেখানে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে যায়। আমার ফ্রেন্ড এবং ওর মা, হালকা চাঁদের আলো ছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং বলে তোমরা একটু আগাতে থাকো, এই আঙ্কেল কিন্তু এভাবে বলেন। তো তারা ধীরে ধীরে আগাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে যায়, আনুমানিক 10 মিনিট পেরিয়ে যায়, 15 মিনিট পেরিয়ে যায়। এবং আমার ফ্রেন্ডের থেকে শোনা যে মোটামুটি তার ভাষ্য মতে যে 30 মিনিট পেরিয়ে গেছে। তো এমন একটা পর্যায়ে তারা ভাবছেন যে খুঁজতে যাবে। এখন আঙ্কেল বলেছেন যে তোমরা আগাতে থাকো, এজন্য তারা আর পিছনে আসেনি। এবং কিছুক্ষণ পর এভাবে আনুমানিক 30 মিনিট পর আঙ্কেল ফিরে আসেন এবং আঙ্কেলকে দেখে কেমন যেন একটু চিন্তিত মনে হচ্ছে যে উনি যেন হাঁপিয়ে গেছেন, এরকম একটা অবস্থা। তারপর তাকে সাথে নিয়ে তারা বাসায় ফিরে আসে এবং পুরো রাস্তায় আঙ্কেল কোনো কথা বলেননি এবং আন্টি কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন যে অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটেছে। এরপর বাসায় আসেন এবং বাসায় আসার পরে তখন কোনো সমস্যা হয় না, তিনি অজু করে রাত্রেবেলা শুয়ে পড়েন। মাঝ রাত্রের দিকে আনুমানিক তখন 2টা কিংবা 2:30 হবে, এমন একটা সময়ে আমার ফ্রেন্ডের ঘুম ভেঙে যায় এমন একটা শব্দেও, যেটা মনে হচ্ছে যে আঙ্কেল কান্না করছেন, অর্থাৎ আমার ফ্রেন্ডের বাবা কান্না করছেন। একজন বড় মানুষ যদি, একজন অভিভাবক মানুষ যদি হুট করে কান্না করে ওঠেন রাত্রেবেলা, সবাই ভয় পেয়ে যাবে এবং নিজেকে খুবই অসহায় লাগে যখন এরকম একটা পরিবেশ। তো যাই হোক, আন্টিও টের পেয়ে যায়, ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন কী হয়েছে। আঙ্কেল তখন ছোট বাচ্চার মতো কান্না করতে থাকেন এবং বলতে থাকেন যে ওই যে জানালার পাশে কি একটা দাঁড়িয়ে আছে, ওকে চলে যেতে বলো। তারপর আন্টি যতটুকুগুলো দোয়া জানতেন সব পড়তে থাকেন এবং একটা সময় পরে সেই জিনিসটা চলে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে রুমে লাইট জ্বালিয়ে দেন। তো এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন সমস্যা হয় তাদের। তারপর দিন সকালবেলা যখন হয়, তারপর তার কাছে জানতে চাওয়া হয় যে আসলে কি হয়েছিল। আন্টি জানতে চান। আমার ফ্রেন্ড তখন খুবই ছোট, সম্ভবত প্রাইমারি লেভেলে পড়তো আর কি। তো ওই সময়টাতে সে যখন যতটুকু শুনতে পেরেছে, পরদিন নাকি আঙ্কেল বলে যে তোমাদেরকে যখন আমি আগাতে বললাম ওই রোডে, তার কিছুক্ষণ পরে আমি ওখানে যাই, আমি প্রকৃতির ডাক সারার পরে আমি যখন উঠতে যাব, সেই সময়টাতে আমার পা টেনে ধরে সেই পুকুরের পাড় থেকে কেউ একজন। তো আমি অনেক চেষ্টা করছি, তখন আঙ্কেলের শক্তি সামর্থ্য অনেক ভালো ছিল, যে জন্য আসলে তাকে কাবু করতে পারেনি। একটা সময় অনেক টানতে থাকে এবং মানে চেহারার বর্ণনা উনি যেভাবে দিয়েছেন সেটা এরকম যে খুবই বিশ্রী দেখতে এবং খুবই উদ্ভট এবং পচা আষ্টে গন্ধের মতো, মাছের একটা আষ্টে গন্ধের মতো একটা গন্ধ ওনার নাকে প্রথমে পান। তারপর ওনার শরীরটা ছিল এরকম যেমন কালো কোনো একটা অবয়ব, যেন খুব বন্য একটা প্রাণী, যেটার উচ্চতা ছিল 6 ফুটের ওপরে ওনার ভাষ্যমতে, যেটা আসলে প্রচণ্ড শক্তি ছিল। হাতগুলোতে অনেক বড় বড় লোম ছিল পুরো শরীরে এবং চোখগুলো কেমন যেন নীল রঙের মতো ছিল, এরকম একটা। তারপর অনেকক্ষণ চেষ্টা করেও তাকে পানিতে নিয়ে যেতে পারেনি এবং একটা সময় পর তিনি জোরে আল্লাহু আকবার বলেছিলেন এবং সেখান থেকে মুক্তি পান এবং দৌড়ে আমার ফ্রেন্ড এবং তার ওয়াইফের কাছে চলে আসেন। এই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরের দিন থেকে আর কোনো দেরি করা হয়নি এবং তার পাশের বাসায় আমার ফ্রেন্ডের জেঠু ছিল, তাকে বলা হয় উনি একজন কবিরাজ নিয়ে আসেন। তার কাছে যাওয়ার পরে তাকে বলা হয় যে আসলে এটা একটা অশরীরী ছিল, একটা খারাপ জিন ছিল, যেটা আসলে এই পচা ডোবা এবং নির্জন জায়গাগুলোতে যারা অবস্থান করে সেই একটার খপ্পরে পড়েছিলেন তিনি। এরপরে দীর্ঘদিন তাকে বলা হয় যে তিনি যেন খুবই সাবধানে থাকেন, রাত্রেবেলা যেন একা ঘোরাফেরা কখনোই না করেন এবং নির্জন জায়গাগুলো যেন এড়িয়ে চলেন। এবং আপনারা সকলেই জানেন যে স্টেডিয়ামের ওই জায়গাটা এবং সেই সময়টাতে 2010 সালের ওই দিকে অনেকটা খালি ছিল। আশেপাশে এখন যেমন অনেক বাসা দেখা যায়, আদর্শ পাড়ার ওই রোডটা আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন, এখন যেখানে বিখ্যাত চা পাওয়া যায় আসলে বিকেল হলেই, ওই জায়গাটাও কিন্তু খুবই নির্জন ছিল। তো
তো আমার ফ্রেন্ডের বাবার সাথে ঘুরে যাওয়া, এই ছিল ঘটনা। আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন। এটা আসলে আমার ইনস্ট্যান্টলি মনে পড়লো, কারণ গত সপ্তাহে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে যখন হাঁটতে বেরিয়েছিলাম, তো তখনই সে আমাকে এই ঘটনাটি বলে। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি জানাতে পারেন। আমি আমাদের অতিথি আছেন তার কাছে চলে যাব। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন নয়ন সরকার, লিখেছিলেন লিমন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, কবিরাজের নাম জানতে চেয়েছেন, কোন কবিরাজের নাম জানতে চেয়েছেন একটু জানাবেন, কোন ঘটনার। যেহেতু আমার স্টোরিতেও প্রথম মেইলটা যখন ছিল তানভীর প্রধানের, ওনার কথা জানতে চেয়েছেন হয়তোবা। যাই হোক, আপনি আরেকবার প্রশ্নটি করবেন। বৃষ্টি আক্তার লিখেছিলেন হ্যাপি নিউ ইয়ার, লিখেছেন আমাদেরকে এমডি আলিফ ভাই, আমার কাছে একটি ভুতুরে ঘটনা আছে, উনি সবার সাথে শেয়ার করতে চান। লিখেছিলেন আমাদেরকে শাহ পরান, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। আচ্ছা, নয়া বন্দর বাজার থেকে আমাদেরকে দেখছেন, রাতের তারা, আপনার নামটি জানাবেন। রবিন হাই লিখেছিলেন আমাদেরকে। আচ্ছা, শাহ পরান লিখেছেন আমি আর কখনো ঘটনা পাঠাবো না, আপনি আমাদের ঘটনা অবহেলা করেন। আমি আসলে অবহেলা করি না, আপনাদের ঘটনাগুলো সিলেক্টেড, কিন্তু ঘটনার চাপ অনেক বেশি থাকায় আমি আসলে পড়ে ফেলতে পারছি না। আরও অনেক ঘটনা আমাদের এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। যেগুলো ঘটনা আপনারা পাঠিয়েছেন অবশ্যই যেগুলো পড়ার মতো হয় সেগুলো আমি পড়ে ফেলি। লিখেছিলেন মিস সাথেই, আজকে দেখছি আমাদেরকে লিখেছেন ভাই আমি রেডিওতে শুনছি আর ফোন দিয়ে কমেন্ট করছি, রাতে তারা। ভাই আপনি ছদ্মনাম ব্যবহার করছেন, আপনার আসল নামটি আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, মাসুদ লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন যে লাইট বন্ধ করে একা শুনছি, ভয় লাগছে, মনে হচ্ছে লাইটটা অন করতে হবে। লিখেছিলেন যে ব্যাডমিন্টন খেলছি আর শুনছি। আচ্ছা, সবাই কেন যে ছদ্মনাম ব্যবহার করছেন। লিখেছেন আমাদেরকে দুঃখের জীবন, লিখেছিলেন আমাদেরকে লিমন, আমি এবং আমার ছোট ভাই শুনছি। খন্দকার মুকসেদুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে এলেক্স লিমন। আরাফাত হাসান আকাশ লিখেছিলেন যে যুক্ত হয়ে গেলাম ভাইয়া, গাইবান্ধা ফুলবন্ধি নাকি পুলবন্ধি থেকে। সাকিব আহনান সাবিজ লিখেছিলেন আমাদেরকে। বৃষ্টি আক্তার, আচ্ছা সেই সাথে, ওকে ফাইন, এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না। আমাদের সাথে মানিক ভাই আছেন, আমরা মানিক ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া এইবারকার যে গল্পটা বলবো এটা হচ্ছে আমার এক কবিরাজ দাদা আছে, মানে ওনার কাছ থেকে শোনা আর কি। তা ভাইয়া ওই যে শনিবার আর হচ্ছে মঙ্গলবারে অবিবাহিত যে মেয়েগুলা সুসাইড করে মারা যায়, এই যে মাথা যে কাটা বলে, হ্যাঁ আমার খুবই আসলে এইরকম ভৌতিক গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, তা আমি কয়েকটা কবিরাজের সাথে কথা বলছি। তা কথা বলার পর আমার এক মানে নিজেদের মধ্যে এক দাদা আছে। তা আমি বললাম যে দাদা আমি তো হচ্ছে রেডিও সারাবেলায় যাব, তা আমার একটু ভয়ানক কিছু ঘটনা, যেহেতু আপনি এগুলো কবিরাজি করেন, আমাকে একটু বলবেন আর কি। আচ্ছা। তা দাদা আমাকে বললো যে আমি তো ওই যে তোর যে গল্পটা বলবো তুই তাহলে আমি যেভাবে করছি আর কি, সেভাবে উনি যেভাবে করছে সেভাবে আমাকে বললো আর কি। আচ্ছা। তা উনি হলো শনিবারে একটা মেয়ে মারা গেছিল। তা উনি এটা 2018 সালের দিকে ঘটনা। ওকে। তা যে মেয়েগুলো এইভাবে মারা যায়, গার্জিয়ান লেভেল থেকে ওই মেয়েগুলোকে আর কি, মানে যেহেতু মারা গেছে পরিবারের পক্ষ থেকে ওখানে লাইট জ্বালে দেওয়া হয় আর একটু পাহারার ব্যবস্থা করা হয় আর কি। ওকে। তা আমার এই দাদা আবার ওনার কাছে জিন থাকতো আর কি। আচ্ছা। তা দাদা এখন হলো যে দেখে যে রাত 12টা বাজে তারপরও লাইট মানে জ্বলতেছে, মানে মেয়ের বাবা বা মামারা জেগে আছে আর কি, যেন ওরা জানে যেহেতু শনিবারে মেয়েটা মারা গেছে কবিরাজেরা আসতে পারে, তারা এই কাজগুলো করে। তা পাহারা দিচ্ছে। এখন দাদা চিন্তা করতেছে যে এদেরকে এখান থেকে সরানো যায় কিভাবে, যে কোনো মাধ্যমে উনি জিনের মাধ্যমে রাত 2টা 2:30টার দিকে ওনাদেরকে ওখান থেকে সরাইছে আর কি। মানে ওনারা যাচ্ছে না, বাধ্য করে উনি কেমনে জানি সরাইছে আর কি, ওনাদের ওই সিস্টেমগুলো জানা আছে। পরে বললাম যে দাদা তারপরে কি করলেন, কয় সঙ্গে করে একজনকে নিয়ে গেছে। তো এখন ভাই মানে আমাদের রেডিও সারাবেলা শ্রোতা বন্ধুদেরকে বলবো যে কবিরাজ যারা আছে, যারা কুফুরি কাজ করে, ভুল করেও কোনো মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যাবেন না। কারণ কবিরাজরা এতই খারাপ, এদের আসলে এরা এমন কিছু করে যেগুলো আসলে লাইভে বলা সম্ভব না, তারপরে সিম্পল ভাবে যেগুলো বলা যায় বলতেছি আর কি। তা উনি যখন এই লাশ কাটার জন্য গেছে, তা উনি সঙ্গে করে একটা অবিবাহিত জিনকে নিয়ে গেছিল। আপনি হয়তো জানেন কি না, আচ্ছা, কবিরাজরা যে মাথাগুলো কাটতে যায়, যদি অবিবাহিত যেহেতু মেয়ের মাথায় কাটতে যায়, এনারা সঙ্গে করে জিনকে নিয়ে যায়।
জিনকে নিয়ে নিয়ে গিয়ে ওই জিনটাকে ওই মেয়েটার বডিতে ঢুকায় আর কি। আচ্ছা। আমরা যে অনেক সময় গল্প শুনি যে লাশ কাটতে দেয় না, মাথা কাটতে দেয় না, তারপরে অনেক শব্দ করে, অনেক চিল্লাচিল্লি করে, অনেক ধরনের কথা বলে। আসলে লাশের তো কোনো ক্ষমতা নেই ভাইয়া, হয়তোবা আল্লাহ প্রদত্ত কিছু থাকতে পারে, অবশ্যই আল্লাহ প্রদত্ত কিছু আছে, কিন্তু যে যারা জানে আল্লাহ কবিরাজ তারা ওই মেয়ের যখন মাথাটা কাটতে যায় তারা সঙ্গে করিয়া ঠিক একটা অবিবাহিত জিনকে নিয়ে যায়। জিনকে নিয়ে গিয়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে ঢুকতে চায় না, কিন্তু অনেক জাদু, অনেক মন্ত্র পড়িয়া, জোর জুলুম করিয়া ওই জিনটাকে ওর বডিতে ঢোকায়। মানে এটা ওই 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 জিনটা সহজে ঢুকতে চায় না, কারণ জিনটা জানে আমি যদি এই মেয়েটার শরীরে যাই, এই কবিরাজ কি করবে ও ভালো করেই জানে, ভালো করেই বোঝে। আচ্ছা। ও যাতে চায় না, অনেক কিছু বলে কবিরাজকে, মানে ওখানে যে যায় ও মানে মানে এমন কিছু করে যেন কবিরাজ এই কাজটা না করে, যে তুই এরকম কিছু করিস না, হ্যাঁ তো তোকে ছাড়বো না, মানে এমন কিছু বলে যেন কবিরাজ ভয়তে মানে ওই বডিতে যেন ওকে না ঢুকায়। কিন্তু কবিরাজও তো নাসের বান্দা, কারণ ও তো অনেক কিছু জানে বিধায় ওকে ওখানে নিয়ে গেছে। তা পাশে যেজন আছে তাকে হয়তো বা বলি দেওয়া আছে, ওনারা যেভাবে বলে আর কি, যে ভয়ের কিছু নাই, যেহেতু এখানে আমি আছি। হ্যাঁ, ওনাদের আসলে ওনারা একজনকে সঙ্গে কেন নিয়ে যায়, কিছু কিছু কাজ আছে ভাই যে আসলে ওনারা চাইলেও করতে পারবে না। আচ্ছা। কিন্তু সঙ্গে যাকে নিয়ে যায় তাকে তাবিজ দেওয়া হয়। তাতে যেভাবে বললো যে আমরা যাকে নিয়ে যাই তার শরীরটা বন করে দেই, বন করে দেওয়ার পর আমরা যেটা বলবো ওটা যদি ও করে তাহলে আমাদের কোনো বিপদ হবে না। তার সঙ্গে যে গেছে তাকে সেইভাবে বলছে। তা যত কষ্ট করেই হোক ওই যে জিনটাকে ওই মেয়েটার বডিতে ঢুকেছে। আচ্ছা আচ্ছা। আর ভাই বলতেছি আপনার একটা ব্যাপার, যে যারা কবিরাজ আছে, যে কুফুরি দেখবেন, বড় বড় যে কুফুরি কাজগুলো আছে, দেখবেন যে আমরা এরকম অনেক সময় শুনি যে একটা মেয়ে একটা ছেলের জন্য একদম পাগল হয়ে গেছে। এইটা কেন হয়, যে কবিরাজরা চাইলে ওই মেয়েটার ভিতরে ওই জিনটাকে, ওই আত্মাটাকে ওখানে দিতে পারে। তখন যে কার্যকলাপগুলো করে ওই মেয়েটা করে না, স্বাভাবিকভাবে ওই জিনটা করে, কিন্তু ওই মেয়েটার মাধ্যমে সেটা রূপান্তরিত হয় আর কি। আচ্ছা। তা উনি কি করে, যে অনেক কষ্ট করে ওই মেয়েটার ভিতরে জিনটাকে ঢুকাইছে। আর যারাই লাশ কাটতে যাবে ভাইয়া 100% ওই জিনটাকে তারা ওখানে রেপ করে। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে কবিরাজদের কাজ। আর এই রেপটা যদি করতে পারে তাহলে ওই যে মেয়ে জিনটা অবিবাহিত, ওটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো তখন হয়ে গেল। ওই মেয়ে জিনটা কোনোদিন ওই কবিরাজকে ছাড়া আর কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা। এই কাজটা সম্পূর্ণ করার জন্যই কবিরাজগুলো ওই যে অবিবাহিত মেয়ে মারা গেলে লাশ কাটার জন্য জিনটাকে নিয়ে যায়। এটা জেনুইন ঘটনা ভাই, এটার প্রমাণও আছে। ওনারা এই জিনটাকে যদি ওখানে ওই রেপটা করতে পারে তাহলে ওই জিনটা যদি ওর সঙ্গে থাকে, ওই কবিরাজ এমন কিছু করবে, এখনো করতেছে, যে অসম্ভবকে সম্ভব করতেছে। আচ্ছা। দেখা গেল যে একটা মেয়ে যদি কবিরাজ মনে করে এই মেয়েটাকে আমি বিবাহ করব, সম্ভব। এরকম ঘটনা রানিং একটা আছে। আচ্ছা আচ্ছা। কালীর বাজারে, যে আমার আত্মীয়র মধ্যে হকাস মার্কেটে হচ্ছে ওনার হচ্ছে বাসা, ওনার হচ্ছে বোনকে নিয়ে গেছে যে কবিরাজের কাছে, কালীর বাজার ওনার হচ্ছে বাসা, যে আমার বোন একটা ছেলের সাথে রিলেশন করে, তা আমার ইচ্ছা নাই আর কি, ছেলেটা টেলিকম বিজনেস আছে, যে আমি ওখানে বিবাহ দিব না, আপনি এখন সম্পর্কটা ওখান থেকে ডিসকানেক্ট করে দেবেন। তা যাই হোক, কবিরাজের বয়স 50+, তার হচ্ছে ছেলে আছে, বেটার বউ আছে, নাতি নাতনিও আছে। কবিরাজের কেন জানি মেয়েটাকে ভালো লাগছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন ওই মেয়েটা কবিরাজকে ছাড়া কিছুই বোঝে না, এমনকি 2-3 বছর এরকম অনেক কিছু হয়েছে, কবিরাজকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে, যে এমনটা কেন করবি, আমার তো বোনের বয়স 22-23, আপনার বয়সের সাথে কোনো মিল নাই। কিন্তু কবিরাজ মেয়েটাকে ছাড়ে নাই, মেয়েটা অন্য এক জায়গায় বিয়ে দিছিল, কিন্তু মেয়েটা তারপর ওখানে সংসার করে নাই, মেয়েটা এখন কবিরাজের সংসার করতেছে। কারণ কি, মেয়েটা যা করতেছে মেয়েটা আসলে নিজে থেকে করতেছে না, মেয়েটার শরীরে জিনটার মাধ্যমে করতেছে। তারপরে আমি দাদাকে বললাম যে দাদা পরে কি করলেন, কয় যে আমি যখন ওই যে কাজটা করার পরে তো হলো যখন মাথাটা কাটতে যাব, জিন তো সহজে কাটতে দিবে না, অনেক জোর জুলুম করিয়া, যে মানে আমাদের জোর জুলুম বলতে কি, ওনারা যে কবিরাজি যে সিস্টেমটা আর কি, আচ্ছা, ওগুলোর মাধ্যমে যখন মাথাটা কাটানোর পরে
ওই যে ওদেরকে ওই যে ওই জিনটা তখন বলে একটা মন্ত্র শিখে দেয়, পাসওয়ার্ডের মধ্যে একটা সিস্টেম শিখে দেয় যে যখন ওই জিনটাকে তার দরকার হবে এমনটা করলে জিনটা হাজির হবে। আর হচ্ছে ওই জিনের মাধ্যমেই কবিরাজরা যত ধরনের মানে কালো জাদুগুলো আছে ওই জিনের মাধ্যমেই করে ভাইয়া। আচ্ছা, জি অবশ্যই এটা তো জিনের মাধ্যমে করে। হ্যাঁ, তখন উনি কি করলো যে ওখান থেকে যখন মাথাটা কাটলো, কাটার পরেও তখনও ভাইয়া মানে দেখা গেলো যে কবরের ওখানে মনে হয় মাটি মনে হয় মানে ভেঙে পড়ে যায়, মানে জোরে জোরে চিৎকার সব শব্দ আসে। হ্যাঁ, তখন উনি যখন মানে কাটা সম্পূর্ণ করলো তখন ওইটা একটা কালো কাপড় দিয়ে সুন্দর করে মোড়ে বাড়িতে নিয়ে এসে অনেক মানে কাজও করে আর কি ওইটা দিয়ে। ওটা 39 দিন না কয়দিন ওটা ওনারা একটা মাটির হাঁড়িতে রাখে। রাখার পরে ওই মাথাটা দিয়ে ভাই এমন কোনো কাজ নাই যে এটা করা যায় না আর কি। আচ্ছা আচ্ছা, এই ছিল আর কি গল্প ভাইয়া। ওকে ফাইন। মানিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে চমৎকার কিছু ঘটনা আমরা শুনলাম, যে আপনার প্রথম ঘটনাটি যেটি শেয়ার করেছিলেন সেটিও বেশ চমৎকার হয়েছে, এবং এখনকার যে ঘটনাটি শোনালেন একজন কবিরাজের, আসলে আজকের সবগুলো ঘটনাই কেন জানি কালো জাদু রিলেটেড। যেমন আমি প্রথম মেইলটি আপনাদেরকে পড়ে শোনালাম, সেটাই কালো জাদু রিলেটেড একটি ঘটনা। এবং আমার কাছে এই মুহূর্তে আমি আসলে আগে পড়ার সুযোগ হয়নি, একটু ব্যস্ততার কারণে, আমার সামনে পরীক্ষা। তো আসলে এখন আমি একটু পরে দেখলাম যে আমার আসলে যতগুলো ঘটনা আজকে সিলেক্ট করেছি সবগুলো ঘটনাই কালো জাদু রিলেটেড। যেমন আমাদেরকে শাহপরান না, আদিল নামে একজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেই ঘটনাটিও একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো আমি আসলে সেই ঘটনাগুলোতে যাব, বাট আসলে যেহেতু মানিক ভাই এসেছেন এবং গত এক এপিসোডে এসেছিলেন উনি, ওনার কাছে আমরা ঘটনা শুনেছিলাম এবং আরও কিছু ঘটনা ওনার বাকি ছিল, আমরা আসলে সেই ঘটনাগুলো আজকে সুযোগ হলে শুনবো তার থেকে। তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কথাবার্তাগুলোই যেতে চাই এবং তারপরে আবারও মানিক ভাইয়ের কাছে ফিরতেই পারি অবশ্যই। তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন খন্দকার মাকসুদুল ইসলাম, লিখেছিলেন আমাদেরকে সীমান্ত থানাপাড়া থেকে দেখছেন, লিখেছিলেন আমাদেরকে আরাফাত হোসেন আকাশ, লিখেছেন যে আমরা পুলবন্ধী থেকে যুক্ত হয়েছেন, লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই, আমি হাসিব, শাহপরান, আদিল এবং আমরা বন্ধুরা নিয়মিত ভূতবেলা শুনি, জানিয়েছেন আমাদেরকে রাসিব, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন আমাদেরকে আশরাফুল ইসলাম, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। লিখেছিলেন আমাদেরকে প্রথম ঘটনা ব্ল্যাক ম্যাজিক, আচ্ছা আচ্ছা ওই ঘটনার কবিরাজের নাম্বার জানতে চেয়েছেন। আমার কাছে এই মুহূর্তে নেই ভাইয়া, আমি সরি, তবে তানভীর প্রধানের সাথে যোগাযোগ করে আমি আপনাকে এটা ব্যবস্থা করতে পারি। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শামীম, কালো জাদু কোর্ট, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। সুমাই ইসলাম লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা লিখেছিলেন এমডি রায়হান ভাইয়া, একটু দেরিতে যুক্ত হলাম বল্লমঝাড় গাইবান্ধা থেকে, শুনছিলেন আমাদেরকে, আচ্ছা ভাইয়া রুমের লাইট অফ করে শুনছি, আচ্ছা ওকে ফাইন। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন শাহপরান, উনি লিখেছেন রাতুল ভাই, আচ্ছা উনি ওনার বন্ধুরা মিলে শুনছেন আমাদেরকে, উনি নিয়মিত ভূতবেলা শোনেন জানিয়েছেন। আমাদেরকে লিখেছেন যে মাহবুর রহমান মিরাজ, আচ্ছা বাবার আইডি থেকে শুনছি আমি মিরাজ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে এলেক্স লিমন, ঘটনাটা অনেক ভালো ছিল। সোহাগ সর্দার লিখেছেন ভাইয়া বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে, ভেতরে আচ্ছা আচ্ছা আপনার সাথে যুক্ত আছি ভূতবেলা শোনার জন্য। সোহাগ সর্দার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোথা থেকে শুনছেন জানাবেন। দেখতে পাচ্ছি প্রথম দিকের কিছু কমেন্ট আমি আসলে এখানে মার্ক করে রেখেছি। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন সাদাফ আল মুহতাসিম সামি, লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ ফিরোজ, আচ্ছা উনি অনেক ভয়ঙ্কর লিখেছিলেন। সম্রাট সাগর ভাইয়ের গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল, ধন্যবাদ জানাই আব্দুল আল মানিক ভাইকে গল্পটা বলার জন্য। আমাদেরকে হাসানুর আহমেদ লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। অতিথির ঘটনাটা অনেক ভয়ানক ছিল। মাসুদ লিখেছিলেন যে আমার কাছে ঘটনা আছে। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ ইলিয়াস, আরও ছিলেন আমাদের সাথে খন্দকার মেহেদি হাসান মানু, উনি লিখেছেন যে ঘটনাগুলো অনেক সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে তানিশা তানহা লিখেছেন যে অনেক দিন পর শুনছি, সুন্দর ছিল ঘটনাটা। জুনাইদ জিসান লিখেছেন যে আমি পুলিশ লাইন্স থেকে দেখছি। জিসান অনেক অনেক শুভকামনা আপনার জন্য। সজীব মিয়া লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে, লিখেছিলেন খন্দকার মেহেদি হাসান মানু, লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা তানভীর ভাইয়ের মেইলগুলো আমার বরাবরই অনেক পছন্দ। লিখেছিলেন আমাদেরকে জয় সরকার, উনি বিপিএল দেখছিলেন এবং অথচ আচ্ছা ভূতবেলা শুনছেন এর পাশাপাশি, কিন্তু উনি এখন পর্যন্ত আমাদেরকে আপডেট জানালেন না যে বিপিএলে কোন কোন টিমের খেলা হচ্ছে এবং বর্তমানে রানের অবস্থা কীরকম। এমনি শামীম লিখেছিলেন আমাদেরকে যে ভাইয়া আমি
নতুন একজন বন্ধু যোগ হলাম, শামীম বলছি ঢাকা থেকে। অনেক অনেক শুভকামনা শামীম আপনার জন্য। শ্রী নীরব কুমার বর্মন লিখেছেন যে মেইলটা অনেক ভয়ানক ভাই, ধন্যবাদ। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে আরও অনেকেই। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়াতে চাই না। সর্বশেষ দেখতে পাচ্ছি শাহ সুলতান শিহাব লিখেছিলেন আমাদেরকে, এবং সাথী লিখেছিলেন, উনি হাই লিখেছিলেন, হ্যালো। তো আমরা মানিক ভাইয়ের কাছে ফিরতে চাই। মানিক ভাই, সর্বশেষ আপনি যখন এসেছিলেন ভূতবেলায়, আপনার একটা ঘটনা হয়তো বা শেয়ার করার মতো বাকি ছিল। জি। আপনি আপনার সম্ভবত মাছ ধরার কেন্দ্রিক একটি ঘটনা, নাকি আপনার ফার্ম সম্পর্কে? জি জি জি। আমি হচ্ছে 2025 সালের শুরুতে চাকরি বাদ দিয়ে ভাই মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে। মানে মাছ চাষ শুরু করি আর কি। ওকে। আমি হচ্ছে বিকাশ কোম্পানিতে চাকরি করতাম। জি। পরে আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে চাকরি পরের অধীনে বেশি দিন চাকরি করব না আর কি। আচ্ছা। বাড়িতে বলতাম যে চাকরি করব না, বাড়ি থেকে বলতো যে পাগল হয়ে গেছে। 20-22 হাজার টাকা বেতনে চাকরি বাদ দিয়ে এ বলে মাছ চাষ করবে, তুই গাইবান্ধা একটা দোকান দে। না, কয় না হলে বিদেশ যা। বললাম যে না, এটাও সম্ভব না। তা পরে বললো যে কি করতে চাস? পরে বললাম যে নিজেই কিছু করব, কাউকে চাকরি দিতে পারি বা না পারি, নিজের ইচ্ছা মতো করবো আর কি। তারপরে বললো যে কি করবি তাহলে? পরে বললাম যে আমার অনেক স্বপ্ন যে আমি এরকম একটা উদ্যোক্তা হয়ে নিজে কিছু করব, একজনকে হলেও চাকরি দিব। আচ্ছা। পরে বাড়িতে বললাম, মা রাজি হয় না, বাবা রাজি হয় না, ফ্যামিলির কেউ রাজি হয় না আর কি। জোর জুলুম করে আমাদের হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নের পরপর দুইবারের চেয়ারম্যান মরহুম জনাব রফিকুল ইসলাম চেয়ারম্যান, আচ্ছা, ওনার একটা মাছের প্রজেক্ট আছে আর কি, মেঘডুমুরের বিল। আচ্ছা। যেখান থেকে আমি আসলে সবসময় কমেন্ট করি আর কি, সময় সুযোগ পাইলে কমেন্ট করি। আচ্ছা। তা আমি যখন ওই বিলে যাই, সেটা হচ্ছে 2025 সালের শুরুর দিকে। আচ্ছা। এখন ওইটা তো হচ্ছে হলো বিলের হচ্ছে ভাইয়া বাড়িটা, মানে আমার যে প্রজেক্টটা আশেপাশে ভাইয়া সামনেও বাড়ি নেই, পিছনেও নেই, মানে উত্তরেও নেই, দক্ষিণেও নেই, পূর্বেও নেই, পশ্চিমেও নেই, মানে কোনো দিকে বাড়ি নেই, একটু দূরে, মানে বিলের মাঝখানে থাকা হয় আর কি। তা শুরুর দিকে যখন আমি মাছ চাষ শুরু করি, একদিন আমার অনেক বন্ধুকে বলি যে দোস্ত তুই আমার সাথে বৃহস্পতিবার করে থাকবি। বৃহস্পতিবারে থাকে। একদিন আমার দুলাভাইকে নিয়ে থাকি শুক্রবারে। মানে এইভাবে এক দিন এক একজনকে নিয়ে আমার থাকা হয় আর কি ওই বিলে। বাড়ি থেকে আমাকে থাকতে দেয় না একা একাই, কারণ আমার ওই প্রজেক্টটা আমার বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূর হবে আর কি। তা আমি এরকম থাকি। তা দেখা গেল কি এক দিন এক একজনকে নিয়ে যেহেতু থাকা হয়, তাই দেখা গেল কি আজকে হয়তো বা আমার দুলাভাইকে নিয়ে থাকার কথা, ওনার হয়তো বা পারিবারিক সমস্যার কারণে উনি থাকতে পারতেছে না। আচ্ছা। তা এইরকম এখন রাতের বেলা বিলের মাঝখানে, এখন আজকে আবার কাকে ধরে হুট করি এমন টাইমে বলে যে আজকে আমি থাকতে পারবো না, ওই সময় আর কি লোক ম্যানেজ করতে পারি না। তা ছোটবেলা থেকে একটু ফুটবল ক্রিকেট দেখতাম, সাহসও একটু আছে। তা মনে করছি দূর কি হয় হবে, আজকে একাই থাকবো, বাড়িতে কিছু বলবো না। বাড়ি থেকে ফোন দেয়, কে আছে আজকে? বললাম যে দুলাভাই আছে। মাঝে মাঝে আবার চেক করতো আর কি, বড় ভাই ফোন দিত, দিদিকে তো দুলাভাইকে মাঝে মাঝে দিতাম। আর দিতে ওনারাও ভাবতো যে না কাউকে নিয়ে থাকে, যেহেতু বিলের মাঝখানে। তা এরকম থাকি। তা বিলে কি হয়, যেহেতু দিনের বেলায় মাছ চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম, রাতের বেলায় বেশি হয় আর কি, যেহেতু বিলে আর আশেপাশে সবাই মাছ ধরে ভাই। মেঘডুমুরের বিলে আপনার হচ্ছে শুধু হচ্ছে আপনার হচ্ছে ইরি ধান হয়, আমন ধান হয় না। আচ্ছা। ওই বিলটাতে প্রচুর পরিমাণে মাছ, যে কোনো দেশি প্রজাতির মাছ পাওয়া যায় অ্যাভেলেবেল। প্রতিদিনে 5-6 জন লোক আছে যারা আসলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অন্য কোনো কাজ করে না, এখনো মাছ ধরে আর কি। তা আমার ওখানে ভাইয়া গাছ আছে অনেক, না হলো 2000-এর মতো গাছ আছে আর কি, সব ধরনের আম, লিচু, বড়ই, পেয়ারা। তা আমার ওখানে ঘর আছে 2টা। তা আমি যে ঘরটাতে থাকি ওই ঘরের মনে করেন সাথে লিচুর গাছ আছে একটা। তা আমি আর জানতাম না যে ভাইয়া আমার ওখানে জিন থাকে। আচ্ছা। জিন এটা থাকে এটা আমি জানতাম না। তা আমি হচ্ছে রাতের বেলা বেশিরভাগ রেডিও সারা বেলা তো প্রতিটা শোনার চেষ্টা করি, হয়তো বা ব্যতিক্রমে 1-8টা মিস হয়। রেডিও সারা বেলা শুনি রাতে 11টা পর্যন্ত, ভালো লাগে। আচ্ছা। তারপরে ইউটিউবে মনে করেন অনেক কিছু ডাউনলোড করা থাকে, ওগুলো দেখে সময় পার করি। তা আমি মাঝে মাঝে দেখি যে আমার ঘরের পাশ দিয়ে মানে কেউ হেঁটে যাচ্ছে।
আচ্ছা। যেহেতু রাতের বেলা আমার ওখানে কদমের গাছ আছে আমার একদম ঘরের উপরে ভাইয়া, হুম। যখন একটা কদমের ফুল যখন মনে করেন পরে টিনের উপরে শব্দ হয়, মনে হয় যে উপর থেকে মনে হয় একটা মনে করেন পাথর পড়লো আর কি। মনে করেন রাতের বেলা একটা পাতা পড়লেও ভয় লাগে যখন রাত 2টা-3টা বাজে, যখন কদম পড়ে। মানে যদিও সাহস আছে, যেহেতু বিলে থাকি, জি। ভয় লাগে আর কি। তা আমি দেখতেছি যে আমার ঘরের পাশ দিয়ে একদম স্পষ্ট কেউ হেঁটে যাচ্ছে। আমি মনে করতাম যে আমার ওখানে আবার কি গাছ বেশি থাকার কারণে, যেটাকে ধারিয়া বলে আর কি, আচ্ছা। আমার ঘরে আবার কি যে কোনো খাবার, শুকনো খাবার থাকলে আমি দেখতাম প্রতিদিন ব্যাগের ভিতরে আসতো ধারিয়া, হাসি ঢুকতো। তারপরে আমার ওখানে যে টেবিল আছে, মাঝে মাঝে চাল ডাল এগুলো মানে রাখি দিতাম, আমি দেখতাম যে ধারিয়াগুলো আসি খাইতো। আমি মাঝে মাঝে একটা বলতাম যে না, এগুলো ধারিয়া মনে হয়। এনারা আসি যেহেতু খায়, আমি যেহেতু দেখি, ভালো লাগে। ওনারা যখন রাতের বেলা আসে 9টা-10টার দিকে, যখন খায় একটু যখন লাইটটা জ্বালাই আবার চলে যায়। আচ্ছা। তা আমি মনে করছি ধারিয়া মনে হয়। তা এটাই আমার চিন্তা ভাবনা ছিল যে মাঝে মাঝে কিন্তু আমার কেন সব মানে সন্দেহ হতো কি রে, মানুষের পায়ের যে শব্দ আর ধারিয়ার শব্দ এটা তো কোনোদিন এক হতে পারে না। কিন্তু তারপরও আমার কেন জানি মানে ভৌতিক ব্যাপারটা, যদিও গল্পগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথাও আছে। অনেকে এটা আজ অবধি পর্যন্ত বিশ্বাসই করে না যে ভূত বলতে কিছু আছে। আসলে ভূত বলতে কিছু নাই, ঠিক আছে, কিন্তু জিন আর মানুষ, আল্লাহ তাআলা তো দুইজনকে সৃষ্টি করছে, জিনকে আর মানুষকে। জি। মানুষ সমাজে যেহেতু ভালো মানুষ আছে, জিন সমাজেও ভালো মানুষ আছে। এখন হলো আমার ভিতরে যে আমি জানি যে জিন আছে, যারা খারাপ, তারা মানুষের ক্ষতি করে। আমি যেহেতু এখানে আমার একটা বিশ্বাস ছিল যে আমার কিছু করবে না, আমি আসছি থেকে যেহেতু 1 বছর পার হয়ে গেল, তা ও মাঝে মাঝে যাওয়া আসা করে। তা আমি রাতের বেলা আবার উঠি এমনিতে সালাম টালাম অনেক সময় দিই। আচ্ছা আচ্ছা। যদি ভালো জিন হয় সে আমাকে সেভ দিবে। আমি এটা নিয়ে 2-4 জনের সাথে কথাও বলি আর কি। তা আমি যখন আবার যখন প্রথমের দিকে একা একা যখন বেশি থাকতাম, রাতের বেলা আমি ভয়তো বেরো হতাম না আর কি, যে না জানি যদি রাতের বেলা ওর সামনে আসে ওই সময় আমার কি হতে পারে। জানালা বন্ধ করে দেই, দরজা মানে লাগে দিয়ে তালাও আর কি দেই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ওই জিন আশেপাশে মনে করেন হয়তো বা অন্যদিকে, আমার বাজারে যখন আমি যাইতাম, ওখানে যে কুমিতপুর ডিপ বাজার আছে, আমারে বলতো যে মানিক, তুমি কি কখনো তোমার প্রজেক্টে যে আলোর মতো বের হয়ে যায়, তুমি কি কখনো দেখো? আচ্ছা আচ্ছা। আমি বললাম কেন? কয় তোমার ওখানে যে পাশে 2টা বিল আছে, তোমার ওইদিকে 2-3টা আলো যায়, আর তোমার দক্ষিণ পাশে যে একটা ওখানে একটা ডিগি আছে, ডঙ্কারের ডিগি বলে যেটা আর কি, ওখানে একটা লোককে ডঙ্কার নামে ডাকে আর কি। তা আমাকে বলে ওই দিকে যায়। আমি বললাম বলে আপনি কি দেখছেন? তা আমাকে হ্যাঁ আমরা এটা দেখছি। তা আমি বললাম আপনি আমাকে ভয় দেখাতে চান না? আপনি মেকডোমারের বিলে, আমি তো 24 ঘন্টায় থাকি, হয়তো বা মাঝে সাঝে যে কোনো দিন 1-2 ঘন্টার জন্য হয়তো বা বিশেষ কোনো কাজে বাইরে আসি, তাছাড়া তো আমি সব সময় থাকা খাওয়া এখানেই। আপনাকে আমি বললাম রাত্রেবেলা আপনি যে কোনো টাইম আসতে পারেন, জিনের ভয় আমাকে দেখায় না, দেখে কোনো লাভ হবে না। তা আমাকে বলে যে ঠিক আছে আমরা যাবো। আমি বললাম হ্যাঁ আসিয়েন। পরে আমি একটা জিনিস দেখছি যে আমার ওখানে যে জিনটা আছে আজ অবধি পর্যন্ত আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু ওখানে যারা মাছ ধরতে যায় ভাইয়া, এ পর্যন্ত যারাই গেছে রাত 2টা-2:30টার দিকে, মানে কারো না কারোর সাথে মানে মনে করেন দেখা গেলো একজনে মাছ ধরতে গেছে, আমরা অনিকার আমি ঘুমাইছি, রাত 2টা-2:30 বাজে, দেখি যে একজন মাছ ধরতেছে, উনি মনে করেন মাছ থুইয়া লাইট থুয়ে দৌড় শুরু করে দিছে, আমার প্রজেক্টের কাছাকাছি আসছে। আচ্ছা আচ্ছা। তা আমরা পরে গেলাম, আমি আরো মনে করছি দেখি কি হয়েছে। তো অনেককে বললাম দোস্ত চল দেখি কি হয়েছে। যা দেখি যে ভাই লাইটও পরি আছে, আপনার কেডাও পরি আছে আমার প্রজেক্টের পাশে। তা আমরা পরে ওনার পিছনে পিছনে গেলাম যে ভাই কি হয়েছে? কয় ভাই বলিয়েন না, এই মাছটাকে আমি অনেকক্ষণ থেকে মারতেছি, কিন্তু মাছটা আটকে দিছে না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমাকে নিচে যখন নিয়ে যাচ্ছে, কয় ভাই তখন আমার এক কেন জানি মনে হয়েছে যে আমার মানে পা টানি ধরতেছে আর কি। আচ্ছা। তা আমি বললাম বলে আপনি সত্যি করে একটা কথা বলবেন যে আসলে আপনি আমার প্রজেক্টের দিকে মাছ মারার চেষ্টা করতেছেন না তো? কারণ মাছ মারার গল্প অনেকেই শুনছি যে অনেকে সিগন্যাল দেয়, দিয়ে তাকে বলে যে তুই বেটা তুই বেঁচে গেলি, হয়তো বা
পুকুরের দিকে নিয়ে যায়, যখন হচ্ছে গলা পর্যন্ত পানি যায় বা কোমর পর্যন্ত যায়। কিন্তু আপনি তো হচ্ছে যে জমিটাতে মাছ মারতেছেন এখানে তো এক কোমর পানিও না, কি ঘটনা? কয় ভাই ঠিক আছে, আমরা আসলে জানতাম যে এই চেয়ারম্যানের প্রজেক্টটা নিচে হচ্ছে হলো মানিক, তার বাসা হচ্ছে জগতের গোপালপুরে। তাই আমরা জানি যে একা একাই হয়তো বা থাকে, সে হয়তো বা এখানে হচ্ছে হলো রাতের বেলা তো জেগে থাকার কথা না। ভাই ঠিক আছে, আমরা এটা কয়েকদিন মাছ মারছি, আপনার এখানে আসছিলাম। আমি বললাম শোনেন, আপনি যদি ভালো কাজ করেন দেখবেন যে আপনার সাথে রং কিছু হবে না। যদি আপনি খারাপ কাজ করেন, যে যদি ভালো জিনিসে হয় অবশ্যই সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এটা হলো একদিনের ইস্যু গেল। কিন্তু হলো আমারও ওই যে আরেকটা ঘর আছে ভাই, ওই ঘরে আমার হাঁস ছিল আর কি। ওকে, আমি যে ঘরে থাকি সেই ঘর ছাড়াও একটা ঘর আছে হাঁস। তা একদিন আমার ওই ঘরেতেও মনে করেন হচ্ছে হলো হাঁস চুরি করার জন্য আসছিল। তা এই জিন মনে করেন ওখানেও আর কি, ওই যে আমার হচ্ছে হলো পূবের দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমার প্রজেক্টে ঢোকা যায়। তা ওখান দিয়েও আসছিল রাতের বেলা, মনে করেন হচ্ছে হলো হয়তো 5-6টা ছেলে আসছিল। আচ্ছা, তা সেম ঘটনাটা যে মাছ মারতে আসছিল তার সাথে হয়েছিল আর কি। এই দুটো ঘটনা ছিল। এখন হচ্ছে জিন যে আছে এটা আসলে মানে হয়তো অবিশ্বাসযোগ্য মনে হতে পারে যে কোনো শ্রোতা বন্ধুর কাছে, কিন্তু এটা প্রুফ করার জন্য এক ভাই গেছিল আর কি। ওকে, উনি আমাকে বলছে যে তোমার এখানে 100% জিন আছে। আপনি হয়তো বা জানেন কি না, জিনরা যে জায়গাগুলো থাকে, এখন একটা অ্যাপ বার হয়েছে যে আপনি ওই জায়গায় গিয়ে মানে জিন জাতীয় যদি কিছু থাকে এটা আর কি মানে বোঝা যায়, সিগন্যাল দেয় আর কি। এটা আপনি জানেন কি? আমি এসব বিভিন্ন ধরনের অ্যাপের কথা জানতাম, কিন্তু আসলে এগুলো মানে কতটুকু সত্য বা কতটুকু কাজ করে এটার আসলে বৈজ্ঞানিকভাবে তো আসলে এই বিষয়গুলো বিশ্বাসই করে না। কিন্তু মানে আমার কাছে এখন পর্যন্ত আসলে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ এটা তো আসলে সৃষ্টিগত একটা বিষয়। যেমন আমাদের আল্লাহই বলেছেন যে এগুলো আসলে মানুষ কখনো নিজ চোখ দিয়ে জিনকে দেখতে পারবে না, কিন্তু জিন মানুষকে দেখতে পায়, বা তবে মানুষ শুধু উপস্থিতিটা টের পেতে পারে। কিন্তু ও হচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে, অন্য রূপগুলো ধারণ করতে পারে। কিন্তু আমার যে জিনটাকে নিয়ে যে ঘটনাটা, ও যে যায় এখনো যায়। এমনকি আমার প্রজেক্টে কিছুদিন আগে আবাবিল ভাই আসছিল, উনি আমার ওখানে ছিল, উনি আমার সাথেই ছিল আর কি। সেই দিন আবাবিল ভাইও জিনিসটা ফিল করছে। আমি এটা আজও আমার মধ্যে এক্সকিউজ ছিল, কিন্তু যখন দেখি যে আসলে হেঁটে যায়, আবার হচ্ছে যে কেউ আসলে ভাইয়া এটা আসলে মানে আমি বুঝতেছি না যে আসলে এই জিনটার ঘটনাটা কি। মানে এ পর্যন্ত 2 জনের সাথে যে রং হয়েছে এটা সত্যি, আর হচ্ছে জিন যে এটা আছে এটা আবাবিল ভাইও শিওর হয়েছে। আমাদের আরো একজন সিনিয়র পার্সন ভাই মোবাইল নিয়ে গেছিল, গিয়ে বলছে যে মানিক 100% তোমার এখানে জিন আছে, খুব সাবধানে থাকিও, আর হচ্ছে একা একাই আর থাকো না। আমি বললাম ভাই শোনেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একা একাই এই জায়গায় শুরুতে কম করে হলে 20 থেকে 25 দিন ছিলাম, এখন তো 2-3 জনে মিলে থাকা হয়। আচ্ছা, আমার একটা আত্মবিশ্বাস হয়েছে, যেহেতু আপনারা বলছেন জিন আছে, আমি আরো 2-3 জনকে নিয়ে গেছিলাম প্রুফ করার জন্য। তা আমার খালি একটা কথা বলছে যে ও যে জায়গাটা যে পাশ দিয়ে যাওয়া আসা করে ওখানে নাপাক যদিও কোনো কিছু যেন না যায়, আর হচ্ছে হলো ও যেহেতু থাকে, ওর সাথে যেহেতু কিছু করা হয় নাই, ওকে ওখান থেকে তাড়ানোর জন্য কিছু যেন করা না হয়। যেহেতু ও তোমার 1 বছর পার হয়ে গেলে ক্ষতি করে নাই, আশা করা যায় ক্ষতি করবে না ভাইয়া। এই ছিল আসলে আমার সাথে হয়তো ওই যে পায়ে হেঁটে যাওয়া এটুকু আমি দেখছি, তাছাড়া আমি আমার জীবনে কিছু দেখিনি আর কি। যেমন দেখা যায় যে জিন যদি আসলে আমাদের আশেপাশে থাকে, তখন দেখা যায় যে বেশ কিছু ঘটনার সাথে তো আসলে ঘটনা শোনা হয়েছে। যেমন দেখা যায় যদি হুট করে রাস্তা দিয়ে একা আসছেন, একটা গরম বাতাস আপনার শরীরে লাগলো, আবার হচ্ছে কখনো ঠান্ডা বাতাস লাগে, তো এগুলো আসলে কখনো সামনাসামনি কিন্তু আসে না। যদি আসেও তো সেক্ষেত্রে সেটা এক্সট্রিম পর্যায়ে, যেমন দেখা যায় যে মারাত্মক রকমের যখন মানে মানুষকে ভয় পাওয়াতে চায় তখন কোনো কিছুর একটা রূপ ধরে আসে। আসলে আমি বৈজ্ঞানিকভাবে আসলেই কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরও আসলে যে কারণগুলো, যেমন আপনি যে বললেন যে আপনি যে ঘরটিতে ছিলেন, মানে ওই যে আপনার বিলের যে আপনার মাছের প্রজেক্টের যে রুমটাতে, ওই সময়টাতে আসলে কেউ ছিল না এবং কেউ থাকারও কথা নয় অত রাত্রেবেলা। আর যারা মাছ ধরে তারা তো আপনার হচ্ছে মানে খামারের মধ্যে এসে মাছ ধরে না, তো আসলে ওই সময়টাতে কোনো মানুষ স্বাভাবিকভাবে থাকার কথাই নয়। আর হচ্ছে মাছ যদি তারা ধরে, আমি যে জায়গাটায় থাকি
ওরা যদি মাছ ধরে, মাছ ধরার মতো জায়গা ওখানে অনেক আছে। ওরা কখনোই ঘরের সাথে আসবে না, কি জন্যে? জি। জানে যে মানিক এখানে কন্টিনিউ থাকে। জি। আর হচ্ছে আমার ঘরের সাথে একদম ঘরের সাথে 3-4টা গাছ আছে। আমি বেশিরভাগই রাত 2টা 2:30, মানে আমি কিন্তু মানে রাত 2টা 1টা 3টা 4টা, কাল যেমন গতকাল আমার মৎস্য খামারে একটা 31শে ডিসেম্বর একটা পিকনিক হওয়ার কথা ছিল। আচ্ছা। 31শে ডিসেম্বর সেই পিকনিকটা আমরা করছি রাত 2টার পরে, খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া। আর আমার ওখানে প্রতি সপ্তাহে একটা পিকনিক হয়, আর হচ্ছে মাসে একটা। প্রতি সপ্তাহে যেটা হয় এটা একটু নর্মাল হয়। আর হচ্ছে যেহেতু আমি ওখানে একা একাই থাকি, একটা বিনোদনের জন্য মানে সব ধরনের ছেলেপেলেদেরকে নিয়ে একটা আড্ডা, আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যবস্থা করি। আর হচ্ছে আমি ওখানে যেমন শামু ভাই আছে আমার ওখানে, এখনো শামু ভাই হয়তো বা লাইভ দেখতেছে, অনিক আছে ওখানে। আমার ওখানে সব সময়ের জন্য 2জন 1জন 3জন লোক থাকেই আর কি। রাতের বেলা এখন 2জন 3জন থাকি। আর হচ্ছে যে বিষয়টা বলবো আর কি, সেটা হচ্ছে হলো ওখানে যে হলো মাছ ধরে, যে শামু ভাই মানে এখন ক্যাটা দিয়ে লাইট দিয়ে মাছ ধরতেছে আর কি শামু ভাই। এখন হলো ওই জিনের যে ব্যাপারটা, একদম মনে করেন হচ্ছে রাত 2টা 2:30-এর দিকে অবিকল একদম মানুষের পা যেমন হেঁটে যায়, আমি ঘর থেকে গেলে এটা অনুভব করতে পারি আর কি। এটা কি প্রতিনিয়তই তো হয়? প্রতিনিয়ত না, মাঝে মাঝে যদি মানে বিশেষ করে একা একা থাকলে এটা আমি বেশি দেখি। আচ্ছা আচ্ছা। কিন্তু আজ পর্যন্ত আপনার ফেস টু ফেস কোনো ক্ষতি করেনি? না, এরকম কিছু করেনি। ওকে, ফাইন। তো যাই হোক মানিক ভাই, অনেক ভালো লাগলো আপনি আমাদের ভূতপালে এসেছেন এবং চমৎকার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। বিশেষ করে এই ঘটনাটিও আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হলো, কারণ এই জায়গাটিতে আপনি একা বসবাস করেন। তো আসলে খুব সাবধানে থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, আমি এই মুহূর্তে কোনো কমেন্টে যাচ্ছি না, শাহাদুলকে আমন্ত্রণ জানাতে চাই। শাহাদুলের কাছে কিছু ঘটনা আমরা শুনবো এবং অনেকদিন পর শাহাদুলকে আমরা পাচ্ছি ভূতবেলায়, যেহেতু আজকে বছরের প্রথম অনুষ্ঠান, তাই শাহাদুলও আমাদের সাথে এসছে প্রস্তুত হয়ে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন অ্যাপটার নাম জানতে চেয়েছেন। আমি আজও মানে এখন পর্যন্ত অ্যাপটার নাম জানি না, তবে আসলে যদি জেনে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো। লিখেছিলেন একজন যে ভাইয়া তানভীর প্রধান ভাইয়ের একটা পুরনো একটা ঘটনার কথা উনি বলেছেন যে সেই ঘটনাটি আবারও শুনতে চান। অবশ্যই আমি ঘটনাটির টাইটেল বলছি না, তবে কোনো একদিন আপনাদেরকে আবারও পড়ে শোনাবো। লিখেছিলেন আমাদেরকে ঋতু সরকার, লিখেছেন কেমন আছেন। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা নয়ন সরকার ভাই যে আজ রাতে প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে আজমিন ইসলাম, উনি লিখেছিলেন যে আচ্ছা অনেক ভালো হচ্ছে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে শিশির যে কেমন আছেন ভাইয়া। রিফাত সর্দার লিখেছেন ভাইয়া আচ্ছা আচ্ছা ওনার সাথে আচ্ছা ভালো ঘটনা শুনতে চেয়েছেন উনি। আমাদের সাথে ছিলেন সাকিব আহনান সাবিত, সেই সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আপনারা লিখতেই থাকুন আপনাদের কথা। আমি এই মুহূর্তে চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া তোমাকেও। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, নতুন বছরে ঠান্ডা দিয়েই শুরু। তো যাই হোক, বুঝতে পারছি যে শাহাদুলের একটু ঠান্ডা লেগেছে। তো শাহাদুল, আমরা খুব বেশি কথা পারি না যেহেতু সময় খুব কম, আমরা কোন ঘটনা শুনবো? ভাইয়া আমি যে আজ ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার বাড়ির পাশে যে শ্মশানটি আছে, সেই শ্মশানের যে সাধু ছিলেন আর কি, আচ্ছা তারই একটি ঘটনা আমি আপনাদেরকে শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো। ওকে ফাইন, আমরা শুনবো। আমাদের যে শ্মশানটি রয়েছে সেই শ্মশানের সাধু আজ থেকে 2-3 বছর 4 বছর আগে মারা গেছে। তা তিনি যখন বেঁচে ছিলেন সেই সময়কালীন একটা ঘটনা এটি। তখন ওখানকার উনি যখন ছিলেন তখন আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার বা লোকজন খুবই কম চলাফেরা করতো। আশেপাশে শুধু ওই শ্মশানটাই ছিল, আর ওনাদের যে একটা থাকার জন্য যে একটা ভবন, আর পাশে একটা ছোট্ট করে একটা মন্দির দেওয়া হয়েছিল যেন ওনাদের যে ছোট কালী পুজো হয় সে কালী পূজা উৎসব করার জন্য। তা ওই সময় ওনার তো আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর দুয়ার ছিল না। পরে আর ওই জায়গাটা একটা নদী আছে যে বর্ষার সময় মানুষ মাছ মারতে যায়। তা ওই জায়গাটা খুবই শিয়ালের উপদ্রব সব সময় বেশি থাকে। এখন হয়তো সময়ের পরিবর্তনে শিয়াল
ওই জায়গাটা হয়তো তেমন একটা বেশি দেখা যায় না আর কি। যে পরে ওনার সাথে, ওনার ছেলের সাথে একটি ঘটনা ঘটেছে, ওই সাধুর ছেলের সাথে একটি ঘটনা ঘটেছে যে কিনা ওনারও মাছ মারার নেশা ছিল আর কি। তা ওনার ছেলের সাথে আমার এক এলাকার সম্পর্কে বড় ভাই হয়, তা ওনারা দুইজন মাছ মারতে গেছে আর কি। তা মাছ মারতে যেয়ে ওনারা দেখতেছে যে আমার এই এলাকার যে বড় ভাই হচ্ছে, যে দেখতেছে বটগাছের উপর দিয়ে একটি আগুন যাচ্ছে, বড় একটা আগুনের হ্যাঁ। দলা যাচ্ছে আর কি। তা এটা দেখে ও বলতেছে, শ্মশানের ওই সাধুর ছেলেকে বলতেছে যে দেখ দেখ বন্ধু, যে কি যেন যাচ্ছে ওটা উড়ে উড়ে। তা ও বলতেছে ওইদিকে তাকাস না, তুই আমার সাথে থাক, তোর কিচ্ছু হবে না, আর ভয় করবি না, আর পেছনের দিকে তাকাবি না। আচ্ছা। এখন ও বারবার ওটার দিকে তাকানোর চেষ্টা করতেছে, আর ওই ছেলেটা ওকে বারবার নিষেধ করতেছে যে তোকে না বলছি ওইদিকে তাকাবি না, তুই তারপরে ওইদিকে তাকাস কেন? ওইদিকে তুই যত তাকাবি তত তোর সমস্যা হবে, ভয় লাগবে মনের ভিতর। সো তুই যতক্ষণ আমার সাথে আছিস সামনের দিকে তাকা, মাছ মারে যেতে হবে তাড়াতাড়ি করে বাড়িতে। তাই তো একটা জিনিস দেখে ফেলেছে, আর মনের ভিতর শুধু ওটাই ঘুরপাক খাচ্ছে মাথার ভিতর যে কি হবে কি হবে, হুট করে যদি ওটা যদি আমাদের সামনে পড়ে বা আমার উপরে পড়ে, আমি তো পুরো ঝলসে যাব, আমি তো মরে যাব, এটা ওর ভিতর কাজ করতেছিল। তো ওখানে ওই জিনিসটা ওরা আধা ঘন্টা মাছ মারার পর যখন ও অনেকগুলো মাছ পাইছে ভাই দুইজনে, তো দুইজনের ভান্ডারটাই অনেক আলাদা আলাদা। আচ্ছা। দুইজনেরটা আলাদা, দুটা পাতিল। তো এই যখন মাছ মারে নিয়ে আসে, তখন ওটার সময় একটা মাছ ধরে নিয়ে আসে, বড় একটা মাছ। সে মাছটি উঁচায় এসে বাসায় নিয়ে যাচ্ছে, তা যাওয়ার সময় ওই আগুনের গোলাটাও আবার দেখতে পাচ্ছে। তো ও এবার চিৎকার দিয়ে উঠে সাতকার যে ছেলেটা রয়েছে তাকে জড়িয়ে ধরছে, আর সাতকার ছেলেটা বলছে তোকে না বলছি যে এভাবে তুই করবি না, চিলেচিলি করবি না, যে ঝামেলা করবি, তোকে বলছিস যে ভয় করবি না, আর তুই আগুনের গলা দেখছিস না দেখিস, আমি তো তোর সাথে আছি, আমি থাকলে তোর কোনো ভয় থাকবে না বা ভয় করবি না, তোর কিছু হবে না, আমি তোকে রক্ষা করব। তো এই বলে ও তো নাসরবান্দা কান্দাকাটি শুরু হয়ে গেছে, ভয় পাচ্ছিছে, বারবার ওর সাথে বলতেছে যে তুই আমাকে আগে দিয়ে আর বাসায় এগিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি আমাকে দিয়ে। তা ওই যে ওকে বাসায় দিয়ে আসলো, পরে আবার একটা যখন মাছ পেয়েছে, যে দেখে যে পাতিলে যে বড় মাছটি ছিল, সে বড় মাছটি পাতিলে নেই আর কি, বড় মাছটি নেই। এখন ও তো অবাক হয়ে গেছে, কি বড় মাছটি কোথায় গেল? তো বড় মাছটি ধরলাম, আবার এখানেও বড় মাছটি ধরার পর আমি ওকে উপরে তুলে 2-3টা আছাড় মারছি, যেন মানে আধা মরা বা আহত হয় মাছটি, যেন নড়তে না পারে বা লাফালাফি না করতে পারে, ওই জন্য আমি আছাড় দিয়ে রাখছি। তো বাসায় এসে দেখি যে মাছটি নাই। এখন ওর আম্মুকে জিজ্ঞেস করতে, আম্মু বড় মাছটি কি করছেন, কাউকে দিয়েছেন নাকি, নাকি কোনো কুকুর বা বিড়াল নিয়ে গেছে কিনা? আর আম্মু বলতেছে না না, আমি তো মাছ ঢালার সময় বড় মাছ দেখিনি, বা এখানে ঢালার সঙ্গে সঙ্গে কুকুর বা বিড়াল কে নিয়ে যাবে এখান থেকে, আর আমি কাকেই বা দিতে যাব? তা ও আবার এটা চিন্তা করতে করতে যখন রাত্রেবেলা ঘুমাইছে, তখনই ওর ওই যে মাছটি ভাইয়া, ওই মাছটি ভিন্ন রূপে আসছে ওর কাছে রাত্রে স্বপ্নতে, যে বলতেছে তুই আমাকে ধরছিস এবং আমাকে আসার মারছিস, তুই আমাকে আহত করছিস, তোরকে কেউ আর বাঁচাতে পারবে না, তুই এখান থেকেই তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তুই যেখানে যাবি আমি তোর সাথে সাথেই সেখানে যাব। আচ্ছা। তো এরকম 2-3 মিনিট পর ও যখন ঘটনাটি শুনলো বা দেখলো স্বপ্নেতে, ওটা চিৎকার করে উঠছে, যে বলতেছে আম্মু বাঁচাও, আম্মু বাঁচাও আমাকে, আব্বু বাঁচাও। তো চিৎকার করার পর পাশের রুম থেকে ওর আব্বু আম্মু চলে আসলো, আসার পর জিজ্ঞাসা করতেছে কি হয়েছে।
তো বলতেছে আম্মু এই কাহিনী, এই ঘটনা যে আমি একটি বড় মাছ পেয়েছিলাম, সেই বড় মাছটি একটি কোনো অভয়ব ছিল, যে মাছটি আমি ধরে তাকে আহত করছি বা আছাড় মারছি, এরকম একটা বিষয়। তো সে স্বপ্নেতে এসে আমাকে বলতেছে তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই আমার হাতেই মরবি। এইগুলো কথা উনি ওনার মা বাবাকে শেয়ার করলেন। আচ্ছা। তা ওনার মা বাবা পরের দিন আবার শ্মশানের যে সাধু আছে সেই সাধুর কাছে গেলেন, বলতেছে যে আমার ছেলের সাথে তো এই ঘটনা ঘটেছে, আপনি একটু যদি জিনিসটা দেখতেন আর কি। ওখানে ওই কথাটা শোনার পর ওনার যে ছেলে ছিল সেই ছেলেটি বের হয়ে আসলো, বলতেছে ও তো আমার সাথে গতকালকে রাত্রে মাছ মারলো, ওর আবার কি হলো? পরে ওনার ছেলে বলতেছে যে রাত্রেবেলা ও 2বার মাছ মারার যাওয়ার সময় আর একবার আসার সময় আগুনের গলা দেখেছে। আচ্ছা। তো এই দেখার পর ওই ভয় করছে, আমি ওকে অনেকবার সান্ত্বনা দিয়েছি যে আমি আছি, তোর কিচ্ছু হবে না, তুই আমার সাথে সাথে থাক, আমার পাশাপাশি থাক, তোর তোর কোনো কিছুই ক্ষতি হতে দেব না আমি। কারণ ওর ভিতর একটা মানে সাহস ছিল কি, আমি তো আমার বাবার একটা সাধু মানুষ, বা কোনো কিছু হলে তো আমি নিজেকে রক্ষা করতে পাবো বা অন্যকেও রক্ষা করতে পাবো। তো ওর মনের ভিতরে সাহসটা ছিল। কয় আপনার ছেলে বারবারও বলার পরও ওই ঘটনাগুলো ও মনে করতে থাকে। পরে যখন আমরা মাছ মেরে যাওয়ার সময় তারপরেও দেখে যে আমাদের যে বটগাছটা রয়েছে সেই বটগাছের উপর দিয়ে আগুনের গলা যাচ্ছে, সেটা আবার বলতেছি। তো একটা সময় আমি ওকে রাগ হয়েছি, তারপর তো ওকে বাসায় রেখে আসলাম। আসার পর তখন এইসব কাহিনী পরে সাধু ওখানে বলছে ঠিক আছে, আচ্ছা, আপনারা আজকে না, আজ থেকে 2-3 দিন পর আসেন, আমি ওকে সুস্থ করে তুলবো, হনে আর কি হয়েছে সেটাও দেখব। তা 2-3 দিন পর সাধুর কথা অনুযায়ী ওনারা আসলেন, ওনাদের ছেলেকে নিয়ে আসলেন, নিয়ে এসে সাধুর ওনার সামনে বসালেন, আসনের সামনে বসালেন, নিয়ে ওনার সরিষার তেল এবং সরিষার তেলের সাথে পানি মিক্স করে 3-4 বার ছিটা দিলেন ওনার শরীরে, ছিটে দিলেন। দেওয়ার পর ছেলেটা যেন ঝাঁকি দিয়ে উঠলেন। আমরা ভয় করে যেরকম ভাই গা শিগড়ে ওঠে বা এরকম কাঁপিয়ে উঠি, সেরকম ছেলেটা শিগড়ে উঠলো। ওরপর দেখতেছে সাধু, দেখতেছে যে না, এখন তো শুধু স্বপ্নেতে আসেনি, আর ভিতরেই বশ করে ফেলছে এই 2 দিনে। পরে সাধু যে ঠিক আছে, আমি যা যা নিয়ম কানুন বলে দিচ্ছি, আর যেটা যেটা দিব সেটা সেটা আপনারা পালন করবেন যত সময়। তা সাধু ওনাকে সরিষার তেল এবং পানি মিক্স করে ওটা পুরে দিলেন, যেটা দিনে 3 বার করে শরীরে মাথায় মাখবে আর কি, আর যেটা যখন মাখবে শরীরটা যেন পবিত্র থাকে। তো ওনার কথা শুনিয়ে ওনার কথা মতন কাজ করতেছে, এবং ওই যে অভয়টা ওর ভিতরে ঢুকছে, বস হচ্ছে, তাকে বের করার চেষ্টা করছে। তা ঠিক 7 দিন পর ওই অভয়কে পুরোপুরি ওর ভিতর থেকে বের করে দিচ্ছে, এবং বটগাছের নিচে ছিল, বটগাছে পুরোপুরি সে বটগাছ থেকে ওকে ওখান থেকে আলাদা করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে তিনি। পরে ওই ছেলের মা বাবা আসলো ওই লোকের কাছে, সাধুর কাছে, এসে বলতেছে বাবা, ওটা তো কাকা করে ডাকতো, তা সেই হিসেবে ওনারা বাবা করে এসেই বলতো যে বাবা, আমার ছেলে অনেক সুস্থ হয়েছে, আপনার এই তেলের কারণে বা পানি পড়ার কারণে আমার ছেলে অনেকটা সুস্থ হয়েছে, এখন ভালো ভালো সবসময় খাওয়া দাওয়া করে, নিয়মিত খাওয়া দাওয়া করে, বাইরে যায় না, পড়াশোনা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। পরে 7 দিন পরে সাধু ওই ছেলেকে একটা তাবিজ দিলেন, যে এই তাবিজটা তুমি রেখে দিবা, যেন তোমার কোনো ক্ষতি না হয়। আচ্ছা। তাবিজটা 1 মাস রেখে দিয়েছে। তারপর সাধু বলেছে ঠিক আছে, এখন আর তোমার এটা কোনো কাজে আসবে না, তুমি এখন বিপদ মুক্ত, আর তোমাকে কোনো অভয় বা জিন বা কোনো ধরনের ভূত বা কোনো ধরনের যে জিনিসগুলো আছে, ভৌতিক যে ঘটনাগুলো আছে, সেগুলো তোমার সাথে আর ঘটবে না। তা সাধু যে কথাটি বলে গেছেন, ওই ছেলেটি এখন পর্যন্ত
আমার দেখা ওনার সাথে যতদিন পর্যন্ত চলাফেরা করা হয়েছে বা চলাফেরা করি, ওনার সাথে এই ধরনের ঘটনা আর ঘটছে কিনা আমার আর জানা নেই আর কি। আচ্ছা আচ্ছা, তা ভাইয়া এটাই ছিল ঘটনাটি। এই ছিল ঘটনা। শাহাদুলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বছরের প্রথম এপিসোড, আজকে 26-এর প্রথম দিন। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা দেখছিলেন আমাদেরকে এবং উপভোগ করছিলেন ভূতবেলা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রতি বৃহস্পতিবার রাত 9:05 আমরা হাজির হয়ে যাই ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা নিয়ে। তো যাই হোক, আজকের ঘটনাগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের সাথেও যদি ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের শেয়ার করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, যেহেতু সময় অনেক কম, আমি আসলে কয়েকজনের নাম বলতে চাই শুধুমাত্র, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই, ছিলেন খন্দকার মেহেদী হাসান মানু, ছিলেন আমাদের সাথে তানভীর প্রধানের একজন ভক্ত। উনি সবসময় বলছিলেন যে তানভীর প্রধানের ঘটনা শুনতে চাই। লিখেছিলেন আমাদেরকে একজন ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে, বলেছিলেন যে ভাইয়া পুরাতন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর ছিল। আসলে আমরা যদি ওই মিউজিকটা ব্যবহার করি, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে আমরা একটা ভিডিও ফেসবুকে রাখতে পারবো না, কারণ কপিরাইট স্ট্রাইক আসবে। লিখেছিলেন আমাদেরকে আরও অনেকেই, যেমন বৃষ্টি আক্তার ছিলেন, হাসিব ছিলেন, শাহ পরান ছিলেন, ছিলেন আমাদের সাথে সোয়াইব ইসলাম, খন্দকার মেহেদী হাসান মানু লিখেছিলেন আমাদেরকে, সেই সাথে শফিউল ইসলাম ছিলেন চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ থেকে, জুনায়েদ খান লিখেছিলেন, ছিলেন আরও অনেকেই। তো যাই হোক, যারা যারা যুক্ত হয়েছিলেন প্রত্যেকেই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালোবাসেন বলেই ভূতবেলা আছে, এবং আপনারা ভালোবাসেন বলেই প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আমরা ফিরে আসি, এবং সে পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম। Bella with রাতুল। ভয়ের শুরু